সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1353তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ আহাদ আলীর জীবনের চরম ভয়ঙ্কর এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল পরীর যমজ দুই বোনকে মন্ত্র দিয়ে দর্শন করে দুষ্টতান্ত্রিক। এই গল্পটা মূলত বরিশালের প্রত্যন্ত এলাকার কোনো এক দুষ্টতান্ত্রিকের ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই আহাদ আলীর জীবনের এই ভয়ঙ্কর বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আহাদ আলীকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আহাদ আলী, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট দুইটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল বিভাগের অদূরের কোনো এক গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী সহ অত্র এলাকাতে আমার বাবার অনেক বেশি জায়গা সম্পত্তি রয়েছে। আমার দাদার একমাত্র সন্তান ছিলেন আমার বাবা, যার জন্য আমার বাবার শহরে বন্দরে মিলিয়ে অনেক জায়গায় সম্পত্তি আছে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের পরিবারে অনেক সুখ, শান্তি আর ভালোবাসা। আমি এক বিন্দুর জন্য দেখিনি আমাদের পরিবারে কোনো অভাব অনটন। আমার শৈশবের তেমন কোনো ঘটনা নেই। সোনার চামড় জন্ম দিয়ে দুনিয়াতে এসেছি। অনেক সুখে, শান্তি, আরাম আয়েশে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করি। আমি মাদ্রাসা থেকে দাখিল পাশ করি। দাখিলের পরে আমি আর আলেমে ভর্তি হই না। দাখিল শেষ করে আমার আব্বার সাথে আমি ব্যবসা বাণিজ্যের কাজে সহযোগিতা করতে থাকি। এরকমভাবে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 17 বৎসরের কাছাকাছি। 17 বৎসর বয়সে আমার দাদা তখন আমাকে বিয়ে করানোর জন্য উঠে পড়া লাগে। ওই মুহূর্তে আমার দাদা অনেকটা অসুস্থ হয়ে যায়। আমার দাদার শারীরিক কন্ডিশন অনেকটা খারাপ হয়ে যায়। শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার দাদা তখন সিদ্ধান্ত নিল যে তিনি আমার বউ দেখবে, তিনি আমাকে বিয়ে করাবে। তো আমার সেই মুহূর্তে বিয়ের বয়স হয়নি, আর বিয়ে সম্বন্ধে আমি অত কিছু ভালো বুঝিও না। আব্বুর সাথে ব্যবসা বাণিজ্য করি, দোকানপাট দেখাশোনা করি, জায়গা সম্পত্তি দেখি, এরকম করে আমার সময়গুলো কাটতেছে। ঠিক এই মুহূর্তে বিয়ের কথা বলাতে আমি একটু চমকে গেলাম, একটু অবাক হয়ে গেলাম। এরপরেও আব্বার ওই প্রস্তাবে, দাদার ওই প্রস্তাবে আমি তখন রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পরে আমার দাদা আমাদের গ্রাম থেকে অনেক দূরে কোনো এক এলাকার এক কবিরাজ পরিবারের মেয়েকে আমাকে বিয়ে করানোর জন্য আমার দাদা প্রস্তাব পায়। মানে আমার দাদার এক দুঃসম্পর্কের নাতনিকে আমার দাদা আমাকে বিয়ে করাবে, এরকম কথাবার্তা আমার আব্বার সাথে তখন আমার দাদা বলে। এবং বলার পরে আমার বাবা, দাদা এবং আমাকে নিয়ে তারা একদিন বরিশালের অদূরে এক জায়গায়, যাইটার নাম ছিল ফিরোজপুরের ওইদিকে, ওইখানকার এক জায়গায় আমার দাদা আর আমার বাবা আমাকে নিয়ে যাওয়ার পরে আমি গিয়ে অবাক হয়ে যাই ভাই। ওইখানে যাওয়ার পর দেখি প্রচুর পরিমাণের অনেক মানুষ। জিজ্ঞেস করে আপনারা কোথায় আসছেন? সবাই বলে আমরা মোস্তফা কবিরাজের কাছে আসছি। সেই এলাকার একজন কবিরাজ আছে, জানা হচ্ছে মোস্তফা কবিরাজ, এবং তিনি যথেষ্ট পরিমাণের নাম করা একজন কবিরাজ। অত্র এলাকাতে তার অনেক বেশি সুনাম। আমি ওখানে যাওয়ার পরে জানতে পারি ওই মোস্তফা কবিরাজের মেয়ে আকলিমার সাথে আমার বিয়ের কথাবার্তা চলতেছে। আমি গিয়ে আমার দাদাকে বলি, দাদা, দুনিয়াতে মেয়ের অভাব পড়ছে, এইরকম একটা কবিরাজ পরিবারের মেয়েকে আমাকে বিয়ে করাতে হবে। আমার দাদা বলে, মোস্তফা কবিরাজ এই এলাকাতে নাম করা একজন কবিরাজ, এবং মোস্তফা কবিরাজকে চিনে না এমন কোনো লোক বাংলাদেশে নাই। সবাই বিপদে আপদে মোস্তফা কবিরাজের কাছে আসে, আর মোস্তফা কবিরাজের একমাত্র মেয়ে আকলিমাকে আমি তোকে বিয়ে করাবো। তুই কি বুঝতেছিস তোর ভাগ্য কতটা ভালো?
আমি ঠিক তখন পর্যন্ত বুঝতে পারিনি সত্যি আমার ভাগ্যটা আসলেই কতটা ভালো। এরপরে আমরা মেয়ের দাদার সাথে দেখা করি। দাদার সাথে দেখা করার পরে তারা আমাকে ঘরে নিয়ে যায় এবং একটা পর্যায়ে তারা আমাকে মেয়েকেও দেখায়। আমি মেয়েকেও দেখতে পাই এবং মেয়েকে দেখে আমি যতটুকু বুঝলাম যে মাশাআল্লাহ মেয়ে দেখতে অনেকটা সুন্দরী। এক কথায় বলতে গেলে মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের বাবাকে এখনও দেখিনি। অনেকক্ষণ পর্যন্ত ওই ঘরের মধ্যেই বসে আছি। প্রায় কিছুক্ষণ পরে আমার থেকে বয়সে একটু বড় হবে একটা লোক তখন ঘরের ভিতরে ঢুকলো। ঢোকার পরে আমাকে সালাম দিল। আমি লোকটাকে সালামের উত্তর দিলাম। তিনি আমাকে বলল, ভালো আছো? আমি বললাম, জি ভালো আছে। আমাকে বলে, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম আহাদ আলী। তো এইটা বলার পরে তিনি তখন আমার সাথে বসলো। বসার পরে মানে লোকটা বসে বসে আঙুলের করে কি জানি গুনতেছে। তো ওনার দিকে আমি তাকালাম। আমি বললাম যে ভাই করেই বললাম যে ভাই আপনার বাসা কি এদিকে, মানে আপনি কি এখানকার? বলে, হ্যাঁ আমি এখানকার। আমি বললাম, ও আচ্ছা, তো আপনি মোস্তফা কবিরাজের কি হন? এমনি বলতেছি, যেহেতু একা একা বসে আছে ভালো লাগতেছে না। তো লোকটা হাসি দিয়ে বলে যে আমি মোস্তফা কবিরাজ। এইটা বলার পরে আমি তখন চেয়ার থেকে বসে গেলাম। আমি তো জানি আমি মোস্তফা কবিরাজের মেয়েকে বিয়ে করার জন্য আসছি। যার মেয়েকে বিয়ে দিবে মানে ওনাকে দেখলে মনে হয় যে উনি এখনো বিয়ে করেনি। একেবারে টাগরা জোয়ান, মাথার চুলগুলো একদম কসকসা কালো, চেহারার মধ্যে বয়সের কোনো ছাপ পড়েনি। আমি যদি গলায় সাপ মিখেও বলি যে ওনার মেয়ে আকলিমা, কেউই বিশ্বাস করবে না। মানে ওনার বয়স এতটাই কম দেখাচ্ছিল। আমি বললাম, আপনি মোস্তফা কবিরাজ? বলে, হ্যাঁ আমি মোস্তফা কবিরাজ। একেবারে ইয়াং একজন মানুষ, যুবক একটা মানুষ। যাই হোক, এরপরে আমি তখন ওনার সাথে কথা বললাম এবং কথাবার্তা বলার একটা পর্যায়ে আমি তখন লজ্জা পেয়ে গেলাম। কিছুক্ষণ পরে আমার দাদা তখন ঘরে ঢুকলো। আমার দাদা আমাকে বলতেছে, আহাদ তোর কি কোনো সমস্যা হচ্ছে? আমি বললাম, না দাদা আমার কোনো সমস্যা হয়নি, আমি ঠিক আছি। দাদা আমারে বলে, কবিরাজকে দেখছিস? আমি বললাম, কবিরাজ উনি নাকি? আমার দাদা বলে, হ্যাঁ ওর নামই তো মোস্তফা। পরে আমি ওনার দিকে তাকে আছি। তিনি অনেকক্ষণ ধরে বসে বলল, আমার তো রুগী আছে, আমি রুগী দেখতে যাই, আপনারা কথাবার্তা বলেন। এই বলে লোকটা তখন উঠে গেল। উঠে যাওয়ার পর আমি দাদারে বলি, দাদা এটা কি সত্যি ওনার মেয়ে? আমার দাদা বলে, হ্যাঁ এটাই ওর মেয়ে। আমি বললাম, দাদা আপনি মনে হয় মিথ্যে বলতেছেন। আমার একবারের জন্য বিশ্বাস হয় না যে এইরকম ইয়াং বয়সী যুবক একজনের মেয়ে এত বড়। দাদা আমারে বলে, ওর কম বয়সে বিয়ে করছে তো, এটা ওর প্রথম মেয়ে, এই জন্যই। আমি বললাম, দাদা আমার কাছে এরপরও বিশ্বাস হয় না যে মোস্তফা কবিরাজ উনি মোস্তফা কবিরাজ। আমার দাদা আমার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার একটা পর্যায়ে প্রায় দুপুর গড়িয়ে বিকেল চলে আসে। বিকেলের পরে তারা আমাদেরকে থাকতে বলে, কিন্তু আমি আমার দাদারে বললাম যে দাদা আমরা থাকবো না, মেয়ে দেখছি, কথাবার্তা হয়েছে, বিয়ের দিন তারিখ ঠিক করো, আমরা চলে যাই। ওখানে আমার বাবা আর দাদা বসে তখন আমার বিয়ের দিন তারিখ ঠিক করলো। বিয়ের দিন তারিখ ঠিক হলো এবং আমরা তখন বাড়িতে চলে গেলাম। তো বাড়িতে চলে যাওয়ার আগ মুহূর্তের একটা ঘটনা আপনাকে বলি। আমি যখন বাড়িতে চলে যাব, মানে ওদের ঘর থেকে বেরোবো, ওই মুহূর্তে আমি ভয়ঙ্কর আকৃতির দুটো কুকুরকে দেখতে পাই ওদের বাড়ির সামনে। এবং আমার কাছে যেটুকুন মনে হলো যে কুকুর দুটো আসলেই কুকুর ছিল না, কারণ দুইটা কুকুরই ছিল একেবারে নিষ্কালো এবং দুইটা কুকুরই বাঘের মতো ছিল। আমি তো জীবনে কুকুর দেখেছি, কিন্তু এত বড় কুকুর আমি আমার জীবনেও দেখি নাই। এই কুকুর দুটাকে দেখে রীতিমতো আমি ভয় পেয়ে যাই। আমি গাড়ির মধ্যে আমার দাদারে বলি যে দাদা তুমি আমারে কোন জায়গায় নিয়ে আসছো? আমার কাছে মনে হয় যে আজকে আমি মরেই যেতাম। এরকম ভয়ঙ্কর কুকুর আমি আমার বাপের জন্মেও দেখি নাই। যাই হোক, তখন বিয়ের দিন তারিখ ঠিক হলো। একটা পর্যায়ে আমি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে বিয়ে বাড়িতে তখন আসলাম, মানে মোস্তফা কবিরাজের বাড়িতে। যেদিন আমার বিয়ে সেদিনও মোস্তফা কবিরাজ রুগী দেখতেছে। ওই দিনও অনেক রুগীরা ওনার কাছে আসতেছে সিরিয়াল মাফিক, উনি রুগীও দেখতেছে, আবার ওনার মেয়ের বিয়েও চলতেছে। যাই হোক, বিয়ে শাদী সম্পূর্ণ হলো এবং সম্পূর্ণ হওয়ার পরে আমি তখন বউ নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে বাসর ঘরে ঢুকলাম। ঢোকার পরেই মেয়ে তখন আমার পা ধরে সালাম করলো। আমি বললাম যে তোমার আব্বার নাম কি? বাসর ঘরে জিজ্ঞেস করি। বলে, আমার আব্বার নাম হচ্ছে মোস্তফা কামাল। আমি বললাম, মোস্তফা কামাল নাকি মোস্তফা কবিরাজ? বলে, আমার বাবা তো জন্ম থেকে কবিরাজ না, জন্ম থেকে উনি মোস্তফা কামাল, কিন্তু পরে আমার বাবা কবিরাজি করে বলে সবাই আমার আব্বাকে মোস্তফা কবিরাজ বলে। তাই আমি বললাম যে সত্যিই কি মোস্তফা কবিরাজ তোমার বাবা? বলে, কি বলতেছেন? হ্যাঁ আমার বাবা। আমি বললাম, দেখে না মনে হয় না যে মোস্তফা কবিরাজ তোমার বাবা এতটা ইয়াং কেন? মানে ওনার শরীরে মুখে কোনো বয়সের ছাপ নাই, কোনোভাবেই আমি বিশ্বাস করতে পারি না যে এটা তোমার বাবা। মেয়েটা বলে যে না না, এটাই আমার আব্বু, এটাই আমার বাবা, আপনি হয়তো ভুল বুঝতেছেন, এটাই আমার আব্বা। যাই হোক, আমার বাসর ঘর কাটলো। বাসর ঘরের পরে
আমি আমার শ্বশুরবাড়িতে গেলাম, শ্বশুরবাড়িতে আসলাম। এরকম করে প্রায় অনেকগুলো দিন কেটে গেল, প্রায় মাস 2 মতো কেটে গেল। 2 মাস পরে আমি খুব শ্বশুরবাড়িতে একটু লম্বা সময় ধরে বেড়াতে যাব। মানে আকলিমা তো বাবা মায়ের একমাত্র মেয়ে, মোস্তফা কবিরাজের একমাত্র মেয়ে। আকলিমার কোনো ভাই বোন নাই। তো ভাই বোন না থাকার কারণে মোস্তফা কবিরাজ বলল যে প্রতি 2-3 মাস পর পর ওনার মেয়েকে আমরা 15 দিনের জন্য বেড়াইতে দিতে হবে। মানে 15 দিনের জন্য ওনার মেয়ে ওনার বাড়িতে বেড়াইতে যাবে। তো যথারীতি 15 দিনের জন্য মেয়ে যাবে, তো মেয়ের সাথে তখন আমিও গেলাম। যাওয়ার পরে ওই দিন থেকেই ঘটনা। ওই দিন বিকেলবেলা আমি আর আকলিমা মাঠের ধারে একটু ঘুরতে বেরোলাম, মাঠের দিকে একটু হাঁটলাম। হাঁটার পরে হেঁটে আসতে আসতে হঠাৎ করে বিকেলবেলা একটা ঘর দেখতে পাই ওদের বাড়ির কর্নারের ভিতরে। ওদের বাড়িটা বিশাল বড় একটা বাড়ি ছিল, অনেক বড় একটা বাড়ি। এবং বাড়ির কোনায় আমি একটা ঘর দেখতে পাই, যে ঘরটা আপনার টিন দিয়ে করা, যে রঙিন টিনগুলো হয় না, এরকম রঙিন টিন দিয়ে ঘর করা। রঙিন টিন দিয়ে করা নাকি টিনের মধ্যে রং করা আমি এটা জানি না, তবে টিনের চারপাশে বিভিন্ন আরবি অক্ষরে লেখা, আরবি অক্ষরে বিভিন্ন লেখা এবং মানুষের ছবি আঁকা, বিভিন্ন শয়তান আকৃতি মানুষের ছবি আঁকা এবং আরবি অক্ষরে অনেক কিছু লেখা। এটা দেখার পরে আমি যখন ওই ঘরের দিকে যাচ্ছিলাম, আকলিমাকে পিছন থেকে ডাক দিল। ডাক দিয়া বলে, ওই দিকে যায়েন না। আমি বললাম, কেন? ওই দিকে গেলে কি হবে? বলে, না, এটা ওই ঘরের দিকে যাওয়া নিষেধ। আমি বললাম, এই ঘরের দিকে যাওয়া নিষেধ? কিন্তু কেন? আমাকে বলতেছে, না, এইখানে বসে আমার আব্বা তন্ত্র মন্ত্র কাজ করে, তো ছোটোবেলা থেকে আমাদেরকে বলে দিয়েছে আমরা যাতে কখনোই এই ঘরের দিকে না যাই। আমরা তো যাই না এবং এই ঘরের দিকে অন্য কেউই যায় না। আমি বললাম, তোমাদের কি কখনো জানতে ইচ্ছে করে না যে এই ঘরের মধ্যে কি হয় এবং ঘরের বাইরে এভাবে শয়তানের মতো করে মানুষের ছবি অঙ্কন করা, আরবি অক্ষরে লেখা? তোমাদের কি মনে হয় না যে ঘরের ভিতরে কি হচ্ছে বা ঘরের ভিতরে কি আছে তোমরা কখনো দেখবা? আমাকে বলে, না, এরকম ইচ্ছা আমাদের মনে কখনোই জাগেনি। আর বাবা ওই ঘরের আশেপাশে কাউকে দেখলে খুব রাগ করে, চলো তো তাড়াতাড়ি চলে যাই। তা আমি আবার একটু কৌতূহলবশত মানুষ ভাই, মানে যেই কাজটা আমাকে নিষেধ করবে এইটা আমি বারবার করব। ধরেন একটা কাজ যদি আমাকে বলে যেটা কইরো না, আমি এটা বারবার করব। মানে আমি নিষেধ মানি না, নিষেধ অমান্য করা একটা ছেলে আমি। তা আমাকে যখন আকলিমা নিষেধ করলো, নিষেধ করার পরে আমি যখন আকলিমের সাথে রাতের বেলায় শুয়েছিলাম, আমার ভিতরে তখন বারবার মনে হচ্ছিল যে এই ঘরটা আসলে কিসের ঘর, এই ঘরে কি কাজ করা হয়, আদৌ কি এই ঘরটা আকলিমার বাবার কাজে ব্যবহার হয় নাকি অন্য কোনো ঘর। এই ঘরের চিন্তা করতে করতে আমি রাতের বেলায় যথারীতি ঘুমাইতে পারতেছিলাম না। বারবার মনের ভিতরে একটাই প্রশ্ন জাগতেছে যে এই ঘরটা কিসের ঘর, এই ঘরের মধ্যে কি আছে। মধ্যরাতে আকাশে তখন বড় একটা চাঁদ উঠল, এত বড় একটা চাঁদ, এবং চাঁদটা দেখার পরে জানালা দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে। আকলিমার দিকে তাকিয়ে দেখলাম ও চুপটি করে ঘুমিয়ে পড়েছে। যখন আকলিমা ঘুমিয়ে পড়েছে আমি তখন চিন্তা করলাম আমি আকলিমার বাবার ওই বন্ধ ঘরের দিকে যাই। আবার ঘরের দিকে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে কি, আমি দেখলাম ঘরের ভিতরে বাতি জ্বলতেছে, মানে ঘরের ভিতরে আলো জ্বলতেছে, এরকম কিছু একটা দেখা যাচ্ছে। যখন আলো জ্বলতেছে দেখলাম, তখন আমি ভাবলাম যে ঘরের ভিতরে কি, আমি একটু দেখে আসি। যেহেতু টিনের ঘর, তো হয়তো বেড়ার ফাঁকেটাকে দিয়ে ভিতরে দেখা যাবে, যেহেতু ভিতরে একদম পরিষ্কার আলো জ্বলতেছে, বাইরে থেকে বোঝা যাচ্ছে। পরে আমি আকলিমারে 2টা ডাক দিলাম, ও দেখলাম যে একদম ঘুমিয়ে আছে। তো আমি তখন ঘরের দরজা খুলে আস্তে আস্তে করে বের হচ্ছিলাম। বের হয়ে আমি তখন ওই ছোটো ঘরের দিকে যাচ্ছিলাম। ওর বাবা যে ঘরে মানুষজনকে যেতে নিষেধ করে, যেখানে বসে উনি তন্ত্রমন্ত্র কাজ করে, আমি আস্তে আস্তে করে ওই ঘরের দিকে যাচ্ছিলাম। ঘরের খুব কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ করে আমি দেখলাম একটা কালো বিড়াল, এবং এটাকে কি বিড়াল বলবো না বাঘ বলবো ঠিক জানি না, দাঁতগুলো মনে হয় একেবারে বাঘের মতো, কিন্তু দেখতে বিড়ালের মতো। এইটা আমার সামনে থেকে সরতেছে না। আমি বারবার বলতেছি, সর 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 আমার সামনে থেকে, এটা আমার সামনে থেকে সরেই না। আমি এটাকে ওভারটেক করে কোনোভাবেই ওইখানে যেতে পারতেছি না, মানে ওর বাবার ওই ঘরের দিকে যেতে পারতেছি না। একটা পর্যায়ে আমি যখন এটাকে লাথি মারি, ওই মুহূর্তে এটা আমাকে কামড় বসিয়ে দেয়। এত মারাত্মকভাবে কামড় দেয়, কামড়টা দিলে পরে আমি তখন চিৎকার দিয়ে উঠি। অবাক করা বিষয় হচ্ছে এইটা, চিৎকার দেওয়ার সাথে সাথে আকলিমার বাবার ওই ছোট্ট ঘরের বাতিটা অফ হয়ে যায়, মানে বাতিটা নিভে যায় এবং সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। আমি তখন দৌড়িয়ে ঘরের দিকে চলে আসি। ঘরের দিকে এসে আকলিমাকে জোরে জোরে ডাকতে শুরু করি। আকলিমা ঘুম থেকে উঠে বলে, কি হয়েছে, এবং আমার পায়ের দিকে তাকিয়ে বলে, ও আল্লাহ,
আপনার পা তো সম্পূর্ণ কেটে গেছে। আমি বললাম, আমাকে একটা কালো বিড়ালে কামড় দিছে। আকলিমা তখন আমাকে বলে, আপনি কালো বিড়াল কোথায় পেয়েছেন? আমি বললাম, তোমাদের বাড়িতে মনে হয় ভূত আছে, তোমাদের বাড়িটা ভূতের বাড়ি। এই বাড়ির মধ্যে হাঁটলেই না মনে হয় দিনের বেলায়ও ভূত চলাফেরা করে। আমার খুব ভয় লেগেছে। আমি একটু হাঁটতে বেরোইছি, হঠাৎ একটা কালো বিড়াল এসে আমাকে কামড় দিয়ে দিছে। এই কথাটা বলার পরে আকলিমা তখন আমার পায়ে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করে দেওয়ার পরে রাতের মধ্যে আমার প্রচণ্ড রকমের জ্বর আসছে। এত পরিমাণের জ্বর আসছে ভাই, আমি জ্বরের কারণে মরে যাচ্ছি, নিঃশ্বাস নিতে পারি না। এবং সারাটা রাত জ্বরে কাতরাতে একটা পর্যায়ে সকাল হয়ে যায়। সকালে যাওয়ার পরে আকলিমার আব্বা তখন আমার ঘরে আসে, এসে আমাকে বলে, আহাদ, তোমার কোনো সমস্যা? আমি বললাম, না আব্বা, আমার কোনো সমস্যা না, আমি ঠিক আছি। উনি বলে, কি হয়েছে তোমার? আমি বললাম, কালকে রাতে আমি হসট খেয়ে পড়ে গেছি। আমি ওনারে বলি না যে আমাকে বিড়ালে কামড় দিছে, আমি বললাম যে আমি হসট খেয়ে পড়ে গেছি, আমার পা কেটে গেছে। উনি বলে, রাতের বেলায় আমার বাড়ির বাইরে যাওয়া নিষেধ, আমার ঘরের, তুমি যে ঘরে থাকো ওই ঘরের বাইরে যাওয়া নিষেধ। রাতের বেলায় সবাইকে বলা আছে যাতে আমার বাড়ির চারপাশে হাঁটা চলা না করে, কারণ রাতের বেলায় অসংখ্য জিন পরীরা আমার বাড়িতে ঘোরাফেরা করে এবং এরা বিভিন্ন রূপ ধারণ করে থাকে। তো ওদের সামনে পড়লে এমনও হতে পারে তোমাকে মেরেও ফেলতে পারে, তুমি মরেও যেতে পারো। যার জন্য রাতের বেলায় কোনোভাবে আমার বাড়ির বাইরে যাওয়া চলবে না। তোমার টয়লেট বাড়ির ভিতর রুমের ভিতরেই আছে, তোমার সব কিছুই রুমের ভিতরে। তুমি রাতের বেলায় বড় কোনো বিপদ ছাড়া রুমের বাইরে যাবা না, মনে থাকবে? আমি বললাম, জি আব্বু, মনে থাকবে। এই কথা বলার পরে দিনটা তখন কেটে গেল। দুপুরে আকলিমা তখন আমাকে জিজ্ঞেস করে যে, কী ব্যাপার, তুমি আমার আব্বুর কাছে মিথ্যা কথা বললা কেন? আমি বললাম, কই মিথ্যা বললাম? ও আমাকে বললে, তুমি আমারে বললা তোমার বিড়ালে কামড় দিছে, আর আমিও তোমার শরীরের মধ্যে কামড় পাইছি, তো তুমি এখন বলতেছো যে তুমি নাকি হসট খেয়ে পড়ে গেছো, আসলে কোনটা সত্য? আমি তখন আকলিমারে বললাম, আমি যদি তোমার আব্বাকে বলি আমাকে বিড়ালে কামড় দিছে, তোমার আব্বা আরও রেগে যাবে, আমি কেন ঘর থেকে বের হইলাম। এমনিতেই তো উনি আমাকে হাজারটা কথা বলে দিল যে এই ঘরে নাকি তোমার এই বাড়িতে নাকি অনেক জিন পরীরা রাতের বেলায় ঘোরাফেরা করে। উনি আমাকে ঘরের বাইরে যেতে মানা করলো। তো আকলিমা আমাকে বলে, আব্বু ঠিকই বলছে, আব্বু ছোটোবেলা থেকে আমাদেরকে এগুলো বলে দিত যে ঘরের বাইরে যায়ও না, বিনা কারণে ঘরের বাইরে যায়ও না, সবসময় ঘরের মধ্যে থাকবা। এবং ছোটোবেলা থেকে আমরা এই নিয়ম নীতিগুলো মেনেই কিন্তু বড় হয়েছি। তুমি তো এই বাড়িতে নতুন, তুমি তো জানো না, এই জন্য তোমাকে মনে হয় আব্বু বলে দিছে, তুমি খবরদার রাতের বেলায় আর ঘর থেকে বেরোয় না। তো এই কথা যখন আমাকে বলে দিল, আমার ভিতরে আরও কৌতূহল, এই বাড়ির মধ্যে কি আছে? আকলিমার আব্বার বাড়ির ভিতরে, আকলিমাদের বাড়ির ভিতরে কেন রাতের বেলায় জিন পরীরা ঘোরাফেরা করবে? এরকম হাজারটা প্রশ্ন তখন আমাকে প্রশ্নবিদ্ধ করতে থাকে। দেখতে দেখতে আবারও গোধূলি সন্ধ্যা হয়ে যায়। সূর্যটা পশ্চিমের আকাশে হেলে পড়ে, আস্তে আস্তে করে রাত হতে থাকে। একটা সময় ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। রাত যখন বাড়ে, আকলিমাদের বাড়ির অবস্থা একটা ভয়ানক রূপ ধারণ করে। আমি জানি না কেন জানি রাত্রিবেলা ওদের বাড়িটা প্রচুর ভার হয়ে থাকে, ওজন হয়ে থাকে, এইরকম একটা অবস্থা হয়ে থাকে, আপনি ওই বাড়ির মধ্যে সচরাচর নিঃশ্বাস নিতে পারবেন না। মনে হবে যেন নিঃশ্বাস নিতে গেলে আপনার নিঃশ্বাস আটকায়া যাবে, এমন একটা অবস্থা। যাই হোক, তারপরেও আমি পড়ে আসি রাতের বেলায়। সেদিনও মধ্যরাতে আমি চিন্তা করলাম আকলিমার বাবার ওই ঘরের দিকে যাব। তখনও কিন্তু আমার শরীরে জ্বর আছে, মোটামুটি জ্বর আছে, আমি জ্বরের মধ্যেই আছি। আমি ভাবলাম যে ঘরের ভিতরে কি আমি আজকে রাতে দেখতে যাব। আমি সেদিন রাতেও শোয়া থেকে উঠেছিলাম। শোয়া থেকে উঠে ওই ঘরের দিকে যাব, ঘরের এরিয়াতে যাব, ঘরের কাছাকাছি গেলাম। ওই মুহূর্তে আমি কোনো আপনার বিড়ালকে দেখতে পেলাম না। আজকে কোনো বিড়াল নাই, ঘরের ভিতরে আলো জ্বলতেছে, পরিষ্কার আলো। আমি তখন আস্তে আস্তে করে ঘরের কাছে গেলাম। ঘরের কাছে যাওয়ার পরে ঘরের একটা ছিদ্র দিয়ে, টিনের যে ফাঁক থাকে না, টিনের ফাঁকা দিয়ে একটা ছিদ্র দিয়ে আমি আস্তে করে ঘরের ভিতরের দিকে তাকালাম। ভাই, ঘরের ভিতরের দিকে তাকিয়ে আমি দেখতেছি আকলিমার বাবা শুয়ে আছে এবং দুইটা যুবতী মেয়ে, যারা দেখতে খুবই সুন্দরী। একজন আকলিমার পায়ের কাছে, আকলিমার বাবার মোস্তফা কবিরাজের পায়ের কাছে বসে আছে, আরেকজন মোস্তফা কবিরাজের মাথার কাছে বসে আছে। একজন মোস্তফা কবিরাজের পা টিপে দিচ্ছে এবং আরেকজন মোস্তফা কবিরাজের মাথা টিপে দিচ্ছে।
এইটা দেখার পরে রীতিমতো আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ল। আরে এই লোকটা তো মূলত একটা দুর্চরিত্র লোক, ওনার তো চরিত্রে ঠিক নাই। বাপরে বাপ, আমি কার মেয়েরই বিয়ে করলাম? এই লোকে রাতের বেলায় ঘরের ভিতরে নর্তকী নিয়ে আসছে, যুবতী দুই মেয়েকে নিয়ে রাতের বেলায় রং তামাশা আর ফুর্তি করে, আর সবাইকে বলে এখানে সে নাকি বিভিন্ন ধরনের কাজ করে, প্যারানর্মালের কাজ করে, জিনভূতের কাজ করে, কেউ যাতে ঘরের আশেপাশে না আসে এমনটাই তিনি সবার কাছে জানাচ্ছে। কিন্তু মূলত এই ঘরের মধ্যে তিনি নর্তকী নিয়ে আছে এবং দুইটাই মেয়ে দেখলাম অপরূপা সুন্দরী, যারা অর্ধনগ্ন হয়ে আছে, একজন পায়ের কাছে বসা আর একজন মাথার কাছে বসা। ইতিমধ্যে আমার তখন গলাটা শুকিয়ে গেল। আল্লাহ, আমি এটা কী দেখতেছি? আমি কার মেয়েরই বিয়ে করলাম? আর উনি তো মানুষ নয়, উনি তো একটা শয়তান। অনেকক্ষণ পর্যন্ত তাকিয়েছিলাম, তাকিয়ে থাকার পরে এক পর্যায়ে আমি এটা নিতে পারি নাই। নিতে না পেরে আমি আস্তে আস্তে করে ঘরের দিকে চলে আসলাম। ঘরে আসার পরে ওই সময়ও আকলিমা শুয়ে আছে। আমি গিয়ে খাটের উপরে বসলাম, ভাবতেছিলাম কি করব। আকলিমাকে এই ঘটনা বলবো, ওকে ঘুম থেকে জাগাবো, ওকে দেখাবো যে ওর বাবা দুইটা নর্তকী নিয়ে এই ঘরের ভিতর রং তামাশা করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। আমি কি এটা আকলিমাকে ডেকে দেখাবো? আবার ভাবতেছি ওকে বললে ও তো বিশ্বাসও করবে না। আবার এই রাতের বেলা ওকে জানালেও হয়তো সকালে ওর বাবাকে বলেও দিতে পারে। ওকে বলবো কি বলবো না, এমন চিন্তা ভাবনা করতে করতেই একটা সময় সকাল হয়ে গেল। দূর থেকে ফজরের আজানের শব্দ শুনলাম। আমি টয়লেটে ঢুকে অজু করলাম। অজু করে ফজরের নামাজটা আদায় করলাম। নামাজটা আদায় করে সেদিন খুবই মন খারাপ করে আকলিমার সাথে বসে আছি। আমি কিন্তু সেদিন সারাটা রাত এক ফোঁটাও ঘুমাই নাই। বসে থাকা অবস্থায় সকালে ঘুম ভাঙার পরে আকলিমা আমাকে বলতেছে, কি হয়েছে আপনার? আপনার মন এরকম খারাপ কেন? আপনার চোখগুলো এরকম ফুলে আছে কেন? আপনি সারা রাত ঘুমান নাই? আমি বললাম, আমার না ভাল লাগতেছে না, আমি চলে যাব। তো আমাকে বলে, কি বলেন? আপনি না বলেছেন 15 দিন আমার সাথে থাকবেন? আপনি 15 দিন আমার সাথে থাকবেন এই কথা বলেই তো আসছেন, এখন আবার কেন বলেন চলে যাবেন? আমি একটু হুজুর প্রকৃতির মানুষ ছিলাম, পায়জামা পাঞ্জাবি পরতাম, মুখে আমার সবসময় দাড়ি থাকতো, একটু আল্লাহ ভীতি মানুষ ছিলাম আমি। পরে আমি বললাম, আকলিমা, তোমাদের বাড়িটা আমার ভালো লাগতেছে না, আমি তোমাদের বাড়ি থেকে চলে যাব। ও আমাকে বলতেছে, কি হয়েছে আপনার? আপনি কালকে রাত্রে সত্যি কি ঘুমান নাই? আমি বললাম, না, কালকে রাতে আমি ঘুমাই নাই। ও আমাকে বলতেছে, কেন ঘুমান নাই? আমি বললাম, আমার ভালো লাগে না, এই জন্য ঘুমাই নাই। তো ওর সাথে কথাবার্তা বলতে বলতে আমি ওদের বাসার বাইরে চলে গেলাম। ওর বাবা দেখলাম সকালবেলা আপনার পুকুর ঘাটে বসে আছে। আমাকে দেখেই বলে, কি ব্যাপার আহাদ, ভালো আছো? তোমার শরীর ভালো? আমার মন চাচ্ছে খুব কষে একটা থাপ্পড় মেরে বলি, বেটা তোর মেয়ে বিয়ে দিছিস, এরপরেও তোর লুচ্চামি গেল না? তুই তো একটা লুচ্চা বেটা, এরকম করে বলতে ইচ্ছে করতেছিল। এরপরেও কোনো কিছু বললাম না। আস্তে আস্তে দুপুর হয়ে গেল। দুপুর হওয়ার পর আমি ভাবলাম আকলিমাকে না হয় বিষয়টা বলেই দিই। আবার হঠাৎ মাথায় আসলো, আমি যদি এখন আকলিমাকে এটা বলি, আকলিমা তো এটা বিশ্বাস করবে না। ও যদি চোখে না দেখে তাহলে তো বিশ্বাস করবে না। ও তো ওর বাবাকে অনেক বিশ্বাস করে, ওর বাবাকে অনেক ভালোবাসে। এইভাবে বললে হয়তো ওর বিশ্বাস নাও হতে পারে। আমি একটা কাজ করি, ওরে এইভাবে না বলে ওরে পরে আমি বুঝিয়ে বলি, এখন না বলি। আবার মাথার মধ্যে এটা আসলো যে রাতের বেলায় যখন ওর বাবা নর্তকী নিয়ে বসে থাকবে, ওই মুহূর্তে আমি আকলিমাকে নিয়ে দেখাতে নিয়ে যাবো যে, আকলিমা দেখো তোমার আব্বা এই ঘরের ভিতরে কি করে। যাই হোক, এরকম করতে করতে আবারও বিকেল হয়ে গেল, আবারও রাত হয়ে গেল। সে রাতেও আমি একইভাবে আকলিমার পাশে জানালা খুলে বসে আছি। আস্তে আস্তে করে রাত্রি গভীর হলো এবং একটা পর্যায়ে আকলিমার বাবার ওই ঘরের ভিতরে আবারও প্রতি রাতের মতো আজ রাতেও আমি আলো দেখতে পেলাম। সেদিন আমি আগে ভাবলাম যে আমি আগে নিজে যাব, নিজে গিয়ে দেখে আসব। আজকে যদি দেখি যে এই দুইটা নর্তকী আকলিমার বাবার পাশে বসে আছে, এই দুইটা নর্তকী ওই ঘরে আছে, তাহলে আমি আকলিমারে ডাকবো এবং আকলিমাকে ডেকে আমি সরাসরি ওকে দেখাবো যে দেখো তোমার আব্বা কি করে, তোমার আব্বা কোন চরিত্রের মানুষ, কেন তোমাদেরকে ওই ঘরে যেতে মানা করে, আমি এটা আকলিমাকে সরাসরি দেখাবো। এরকমটাই আমি তখন আকলিমাকে চিন্তা ভাবনা করলাম এবং এমন করতে করতে একটা পর্যায়ে আমি ঘর থেকে বের হলাম। ওই গতকাল রাতের মতো আজকে রাতও আমি ঘর থেকে বের হলাম। ঘরের দরজা খুলে আকলিমার বাবার ওই ঘরের কাছাকাছি গেলাম। সেদিন আমি কোনো বিড়াল, সাপ বা অন্য কোনো প্রাণীকেও দেখতে পাইনি। একই ছিদ্র দিয়ে আমি আবারও ওই ঘরের দিকে তাকালাম। গতকালকে রাতের মতো আজকে রাতেও একইভাবে আমি দেখলাম যে দুইটা একই চেহারার মেয়ে, দেখে মনে হচ্ছে যেন যমজ বোন।
এই যমজ দুইটা মেয়ে, একটা আকলিমার পায়ের কাছে, আকলিমার বাবার পায়ের কাছে বসে ওনার পা টিপে দিচ্ছে, আরেকটা বরাবরের মতো মাথার পাশে বসে ওনার মাথার চুল টেনে দিচ্ছে, এবং উনিও অনেক নগ্ন পোশাক পরে আছে। এই দৃশ্যটা দেখা মাত্রই আমি আর কোনো দেরি করলাম না, আমি সোজা আকলিমার ঘরে চলে আসলাম। আকলিমার ঘরে এসে আমি আকলিমাকে ডাকতে শুরু করলাম, আকলিমা, এই আকলিমা, উঠো। কয়েকটা ডাক দেওয়ার পরে ও তখন লাফ দিয়ে উঠলো, উঠে বসে আমাকে বলে কি হয়েছে। আমি বললাম, আকলিমা তাড়াতাড়ি চলো, আমার সাথে চলো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। ও আমাকে বলে, কি জিনিস দেখাবা, কি দেখাবা তা বলো, এত রাতের বেলায় দরজা খোলা কেন, তুমি দরজা লাগাও। আমি বললাম, দরজা লাগাবো না, দরজা খোলা আছে এবং এই দরজা দিয়ে বের হয়ে তোমাকে আমি একটা জিনিস দেখাবো। ও আমাকে বলে, সত্যিই তোমার মাথা খারাপ হয়ে গেছে, কালকে সকালেই তোমাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিব। এই বলো তখন খাট থেকে লাফ দিয়ে উঠে গিয়েই দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দেওয়ার পরে আমি বললাম, কি ব্যাপার, তুমি দরজা কেন লাগিয়ে দিলা? ও বলে, দরজা লাগালাম এই কারণে যে রাতের বেলায় আমাদের বাড়িতে অনেক জিন পরীরা ঘোরাফেরা করে। আমার বাবা বলে নাই তোমাকে, আমাদের ঘরে দরজা জানালা সব কিছু লাগিয়ে রাখতে হয়, তুমি প্রতি রাতে তো জানালা খুলে রাখোই, আজকে দরজাটাও খুলে রেখেছো, কি হয়েছে তোমার বলো তো? আমি বললাম, আকলিমা, আমি যে দৃশ্য আমার দুই চোখে দেখে এসেছি, এটা যদি তুমি দেখো, তুমি আকলিমা সহ্য করতে পারবা না, তোমার বুক ফেটে যাবে। ও আমাকে বলে, কি দেখেছো আমার কাছে বলো। আমি বললাম, আকলিমা, তোমার আব্বার ওই ছোট্ট ঘরের মধ্যে কি হয় তুমি কি জানো? ও আমাকে বলে, খবরদার তুমি বলে ওই ঘরের দিকে তাকেও না। আমি বললাম, আকলিমা, আমি শুধু ওই ঘরের দিকে তাকাই নাই, আমি রীতিমতো ওই ঘরের ভিতরে কি হয় সেটা না আমার দু নয়ন ভরে দেখে আসছি। আকলিমা আমাকে বলে, মানে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি বললাম, না না না, পাগল হব কেন, পাগল হওয়ার কিছুই নাই, আমি আমার দুই চোখে দেখে আসছি তোমার বাবা ওই ঘরের ভিতরে কি করে। আকলিমা আমাকে বলে, কি বলতেছো, তুমি ওখানে গেছো? আমি বললাম, হ্যাঁ, আজকে নয়, আমি গতকালকে রাতেও গিয়েছি এবং এখন থেকে একটু আগেও আমি ওই ঘরের মাঝে গিয়েছি। ও বলে, কি বলো তুমি, কি দেখছো? আমি বললাম, ঘরের ভিতরে আমি দেখলাম তোমার আব্বা যুবতী দুইটা মেয়েকে নিয়ে রং ফুর্তি করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। আকলিমা আমাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো, ছি, তুমি আমার আব্বাকে নিয়ে এরকম মন্তব্য করতে পারলা? আমি বললাম, আকলিমা, আমি জানি আমার কথা তুমি বিশ্বাস করবে না, তাই তো গতকালকে বা দিনে বা গতকালকে রাতে তোমাকে বলি নাই, আর এখন তোমাকে বলছি কী কারণে জানো? আমি তোমাকে এখন সাথে করে ডিরেক্ট নিয়ে দেখাবো তোমার আব্বার ওই কুকীর্তি, তোমার আব্বা কি করে এখানে বসে বসে, তোমার আব্বা ওই ঘরের মধ্যে কি করে, এটা তোমাকে আমি দুনয়ন ভরে দেখাবো, চলো আমার সাথে। ও আমাকে বলে, দেখো, তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমি ওই ঘরের ত্রিসীমানায় যেতে পারবো না। আমি বললাম, কেন, তুমি কেন যেতে পারবে না? তোমার কি ভয় লাগতেছে? তোমার আব্বা ওই ঘরের ভিতরে নর্তকী নিয়ে বসে আছে, এটা দেখতে তোমার ভয় লাগবে, এই জন্য যাবা না? আমাকে বলো, ও আমার প্রাণের স্বামী, তুমি একটু বুঝতে চেষ্টা করো, ছোটোবেলা থেকে ওই ঘরের আশেপাশে যাওয়া আমাদের জন্য নিষেধ, আমরা কখনোই ওই ঘরের আশেপাশে যেতাম না, দিনের বেলায় তো নাই না, রাতের বেলায়ও না, আজকে এই গভীর রাতে আমি ওই ঘরের কাছে যাব, আমি এটা কখনোই পারবো না। আমার আব্বার কাছে আমরা ওয়াদা করা, আমরা কখনোই ঘরের আশেপাশে যাই না। আমি আকলিমাকে বললাম, তোমার আব্বা মূলত একটা লুচ্চা বদমাইশ এবং একটা ভণ্ড কবিরাজ, ও মূলত দুইটা যুবতী মেয়ে নিয়ে ঘরের ভিতরে রং ফুর্তি করে, আর তোমাদেরকে বলে ওই ঘরের ভিতরে উনি জিন পরীদের সাথে আলোচনা করে, জিন পরীর কাজ করে, এগুলো সবই মিথ্যা কথা, ভুয়া কথা। আমি আমার নিজের চোখে দেখেছি দুইটা যুবতী মেয়ের সাথে উনি ওই ঘরের ভিতরে বসে আছে। আকলিমা আমাকে বলে, তোমার কি হয়েছে বলো তো, তুমি কেন এরকম উল্টাপাল্টা কথা বলতেছ? আমি বললাম, আকলিমা, কিসের উল্টাপাল্টা, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে এক্ষুনি প্রমাণ করাই দিব। ও বলে, আচ্ছা, যদি দুইটা মেয়ে নিয়ে আমার আব্বা ওই ঘরের ভিতরে থাকে, তাহলে কি আমার আব্বা এই মেয়েগুলো দিনের বেলা কোথায় যায়? আমি বললাম, তোমার আব্বা পাঠিয়ে দে। ও বলে, আমার আব্বা পাঠিয়ে দে? আচ্ছা ঠিক আছে, আমার আব্বা তো দিনের বেলা পাঠিয়ে দে, আব্বা তো সকালে ওই ঘর থেকে বেরোবে, তুমি আর আমি মিলে পাহারা দিব, কিন্তু আমরা ওই ঘরে যাব না, এখান থেকে তো আব্বার ঘরের দরজা দেখা যায়, মেয়েগুলো যদি বের হয় তাহলে তো ওই দরজা দিয়ে বের হবে, আর দরজাটা তো আমাদের এই বারান্দা থেকে দেখা যায়, আমরা বারান্দায় মানে এই দরজা মানে আমাদের এই ঘরের জানালা দিয়ে আব্বার ঘরের দরজার দিকে তাকিয়ে থাকবো, যে রাতের বেলায় মানে সকালবেলা মেয়েগুলো বের হয় কিনা, ঠিক আছে, কিন্তু রাতের বেলা আমি তোমার সাথে ওখানে যেতে পারবো না। আমি বললাম, ঠিক আছে, তুমি যদি এটা বলো আমি সেটাও মানলাম, ঠিক আছে, রাতের বেলায় তোমাকে যেতে হবে না, সকালবেলায় আমরা এই দুইটা নর্তকীকে গিয়ে ধরবো। ও বলে, আচ্ছা ঠিক আছে, যাও, মানছি, এবার তুমি ঘুমাবা? আমি বললাম, না, আমি এই জানালা দিয়ে সারা রাত দেখে থাকবো,
সকালবেলা তোমার আব্বা বের হওয়ার পরে আমি তোমাকে সাথে করে নিয়ে এই দুইটা নর্তকীকে আটকাবো। ও বলে আচ্ছা ঠিক আছে, তুমি জানালা দিয়ে তাকিয়ে থাকো, কিন্তু খবরদার ঘরের দরজা খুলে ভুলেও বাইরে যাবা না, ঘরের বাইরে কিন্তু যাবা না। আমি বললাম না না না, আমি ঘরের বাইরে যাব না, আমি সকালবেলা তোমাকে নিয়েই ওই নর্তকী দুইটাকে ধরবো। তখন জানালা খুলে বাইরের দিকে তাকিয়ে আছি এবং এরকম করতে 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 সারা রাত আমি একটা ফোঁটাও ঘুমাই নাই। এই জানালা দিয়ে অপলক দৃষ্টিতে আকলিমার বাবার ওই ছোট্ট ঘরের দরজাটার দিকে তাকিয়ে আছি। একটা পর্যায়ে সকাল হলো, ফজরের আজান দিল। ফজরের আজানের খানিকটা পরে যখন আদো আদো করে আলো ফুটতে শুরু হলো, ওই মুহূর্তে আকলিমার আব্বা তখন ঘরের দরজা খুলে বের হলো। ও ভাই, যখন উনি ঘরের দরজা খুলে বের হলো, পায়জামা পাঞ্জাবি টুপি পরে একেবারে এক পীর সাজা বের হয়েছে। মনে হয়েছে যেন সারা রাত ধরে উনি আল্লাহর উপাসনা করেছে, নামাজ পড়েছে, ধর্মের কাজ করেছে। এখন সকালবেলা উনি শোয়া থেকে উঠেছে বা ধর্মের কাজ করে দেন শেষে উনি সকালে উঠেছে, এরকমটাই মনে হচ্ছে। মনে মনে ভাবতেছিলাম আর বলতেছিলাম, শালা একটা বাটপার, চিটার, ভণ্ড, প্রতারক। এবং একটা পর্যায়ে আকলিমাকে তখন ডাক দিলাম, আকলিমা, ওই আকলিমা, এবার উঠো, এবার উঠো, চলো উঠো, তোমার আব্বার ওই ঘরের ভিতরে কী আছে তা আমি তোমাকে দেখাবো। আকলিমা তখন বললো ঠিক আছে চলো। এবার আকলিমা উঠছে, উঠার পরও ওর বাবা তখন পুকুর ঘাটের দিকে চলে গেল। আমি বললাম তোমার আব্বা তো পুকুর ঘাটে চলে গেছে, এখন তুমি আর আমি এই ঘরের ভিতরে ঢুকলেই এই নর্তকীটারে হাতে নাতে ধরতে পারবো। এক একটা নয়, দুইটা নর্তকী এই ঘরের মধ্যে আছে। আকলিমা হাসতে হাসতে আমাকে বলে, এই ঘরের ভিতরে তুমি কিছুই পাবা না, আচ্ছা চলো, তাও আমি তোমার সাথে যাব। একটা পর্যায়ে সকাল হয়ে যাওয়ার পর আকলিমা ওই ঘরের দিকে যাচ্ছে, হঠাৎ মাঝপথে দাঁড়িয়ে গেল। আমি বললাম কী ব্যাপার, দাঁড়িয়ে গেলা কেন? ও বলে আমার না ভয় লাগতেছে। আমি বললাম ভয় লাগার কি আছে? ও বলে জন্মের পরে কোনোদিনও বাবার ওই ঘরের দিকে ফিরেও তাকায় নেই, বাবার ওই ঘরের দিকে যাই নাই, আজকে বাবার ওই ঘরের ভিতরে ঢুকবো, আমার না রীতিমতো ভয় লাগতেছে, বাদ দাও না। আমি বললাম না, বাদ দিব কেন, আমি দেখলাম দুইটা নর্তকী ঘরের ভিতরে বসে আছে, চলো তুমি আমার সাথে। ওরে ধাক্কায় টাক্কায় কোনোরকম ঘরের দরজার কাছে গেলাম, গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললাম এবং দরজাটা ধাক্কা দিয়ে খুলে ঘরের ভিতরে ঢুকে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। এই ঘরের ভিতরে কেউই নাই, ঘরটা একেবারেই ফাঁকা। আমি চোখের নিচে দেখলাম, কোনায় দেখলাম, এইখানে দেখলাম, ওইখানে দেখলাম, আমি কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। পুরো ঘরটা একেবারেই খালি, ঘরের ভিতরে কোনো মানুষ নাই। আকলিমা আমাকে বলে কী ব্যাপার, তুমি না বললা বাবা এই ঘরের ভিতরে দুইটা নর্তকী নিয়ে বসে আছে, নর্তকী দুটো কি হাওয়া হয়ে গেছে? আমি বললাম আকলিমা তুমি বিশ্বাস করো, আমি তোমার সাথে এক বিন্দু পরিমাণের মিথ্যে বলতেছি না, আল্লাহ সাক্ষী, আমি নিজের চোখে দেখেছি তোমার বাবা দুইটা নর্তকীকে নিয়ে এই ঘরের ভিতর বসেছিল, আমি নিজের চোখে দেখেছি, আমি তোমাকে এক বিন্দু মিথ্যে বলতেছি না। আকলিমা আমাকে বলে কই, দুইটা নর্তকী থেকে তো একটাকেও দেখতে পাচ্ছি না, এই ঘরে তো আমি কোনো মেয়ে মানুষই পাইলাম না, তুমি কি বলো, তাড়াতাড়ি এখান থেকে বের হও, বাবা যদি দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি বললাম আকলিমা তুমি কি আমার কথা বিশ্বাস করো না? ও বলে বাবার এখান থেকে বের হও, আমার আব্বা দেখলে অনেক সমস্যা হয়ে যাবে। এই বলে ও তখন আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এবং ঘর থেকে বেরিয়ে দরজাটা লাগিয়ে দিল। দরজাটা লাগিয়ে আমাকে গিয়ে বলতেছে যে তুমি তোমাদের বাড়িতে চলে যাও। আমি বললাম কেন, আমি আমাদের বাড়িতে কেন চলে যাব? ও আমাকে বলে দেখো প্লিজ তুমি তোমাদের বাড়িতে চলে যাও, তুমি এই বাড়িতে থাকলে আমার আব্বা হয়তো তোমার কোনো ক্ষতি করে ফেলবে, আমার আব্বা খুব রাগী মানুষ, আমি আরও 10 দিন থাকি এবং 10 দিন থাকার পরে আমি তোমাকে বলবো এবং তুমি এত তারিখে এসে আমাকে নিয়ে যাও, আমি এখানে কয়টা দিন থাকি, তুমি চলে যাও, কারণ তুমি যেই ঘটনা ঘটাইছো এরপরে পরিবারে থাকলে তুমি যে কোনো সময় একটা বড় ধরনের বিপদে পড়বা, আমি চাই না তোমার কোনো বিপদ হোক। আমি বললাম আকলিমা তুমি আমার সাথে এগুলো কী বলতেছো আকলিমা, আমি নিজের চোখে যেটা দেখলাম আর এটা কি তুমি আমাকে অবিশ্বাস করাই দিলা? ও বলে প্লিজ তুমি আর কথা বাড়াইও না, আমি তোমাকে অনুরোধ করে বলতেছি তুমি চলে যাও, তুমি যদি চলে না যাও তাহলে এখানে আরও সমস্যা দেখা দিবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এরকম করেই বলতেছো আমি তাহলে চলে যাই। এরপরে এই কথার পরে আমি তখন আস্তে আস্তে করে বেরিয়ে গেলাম, মানে এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আকলিমা তখন তার আব্বা আম্মারে বললো যে আহাদ চলে যাবে, ও 10 দিন পরে আবার আসবে। ওর আব্বা আম্মা বলতেছে কেন চলে যাবে, কেন আসছে, আরও কয়েকটা দিন থেকে যাক, নতুন জামাই যাবে আবার আসবে, উনি না বলেছে উনি থাকবে। তো আকলিমা বলতেছে যে না ওর একটু কাজ পড়ছে, তো ওর আম্মা চিঠি লিখছে, চিঠি পাঠাইছে, তার চলে যেতে হবে। পরে আমিও তখন সম্পূর্ণ মনের ইচ্ছার বিরুদ্ধে তখন আমি চলে গেলাম, মানে
আমার শ্বশুরবাড়ি থেকে আমার নিজের বাড়িতে চলে আসছি। আমার বাড়িতে আসার পরে আমি বারবার একটা কথাই চিন্তা করতেছি, আমি এটা কি দেখলাম, আমার সাথে এটা কি ঘটলো, আমি দেখলামটা কি, আমি কি সত্যিই দেখলাম নাকি আমি 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 কি দেখলাম? মানে বারবার বারবার সেই একটা জিনিসে মনের ভিতর আসতেছে, আমি কি দেখলাম, আমি এটা কি দেখলাম, আমি এটা কি দেখলাম, বারবার বারবারই একটা কথাই মনে আসতেছে। এবং এভাবে বাড়িতে আসার পরে 2 থেকে 3 দিন কেটে গেল। আমার খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, কাজ নাই। আমি কেমন জানি একটা ধ্যানের মধ্যে পড়ে গেলাম। খুব ধ্যানের মধ্যে আছি। এবং এরকম অবস্থার ভিতরে আমাদের এলাকার একজন ভালো মানের কবিরাজ আছে। আমাদের এলাকার বলতে পার্শ্ববর্তী এলাকার, ওনার নাম হচ্ছে গিয়াস কবিরাজ। তো আবার এই কবিরাজটা অনেক ভালো। যে কোনো মানুষ কোনো বিপদে পড়লে বা যে কোনো জিন ভূতের সমস্যায় পড়লে ওই গিয়াস কবিরাজের কাছে গেলে তিনি আবার ভালো সমাধা করেন। পরে আমি ওই গিয়াস কবিরাজের কাছে গেলাম 2 দিন পরে, যে আমার সাথে এটা কী ঘটলো, আমি এটা কী দেখলাম, বা আমার শ্বশুরবাড়িতে এই ঘটনাগুলো আমি শেয়ার করার জন্য তখন গিয়াস কবিরাজের বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে সিরিয়াল মাফিক ওনার সাথে আমার দেখা হলো। দেখা হওয়ার পরে উনি আবার আমার আব্বাকে চিনতো, আমার দাদাকেও চিনে এবং আমাদের সাথে ভালো সম্পর্ক। পরে আমারে বলে, কী ব্যাপার আহাদ, তুমি এখানে? আমি বললাম, কবিরাজ সাহেব আপনার কাছে আসছিলাম মনের ভিতরে একটা দ্বন্দ্ব নিয়ে, এই দ্বন্দ্বটা থেকে বের হওয়ার জন্য। উনি আমাকে বলে, দ্বন্দ্ব? কিসের দ্বন্দ্ব? আচ্ছা ঠিক আছে বসো। পরে বসার পরে আমি পুরো ঘটনাটা খুলে বললাম যে এমন এমন ঘটনা। উনি বলে, তুমি কি মোস্তফা কবিরাজের কথা বলতেছো? আমি বললাম, আপনি চিনেন? উনি বলে, আমি চিনবো না কেন, ওনাকে চিনে না এরকম কোনো লোকে এলাকাতে নাই, সবাই ওনাকে চিনে। আমি বললাম যে হ্যাঁ, আমি মোস্তফা কবিরাজের মেয়ে, মোস্তফা কবিরাজের একমাত্র মেয়েকে আমি বিয়ে করেছি। উনি বলে, তাই নাকি? কে বিয়ে করাইছে? আমি বললাম, আমার দাদা মোস্তফা কবিরাজের বাপের সাথে ভালো সম্পর্ক, আমার দাদাই এই মেয়েটাকে বিয়ে করাইছে। পরে গিয়াস কবিরাজ আমাকে বলে, ভালো হয়েছে তুমি বাড়ি থেকে চলে আসছো, বাট বিয়ে করছো ঠিক আছে, তুমি কখনোই বাড়িতে যাইও না, এমনি আমাকে বলে। আমি বললাম যে এইটা আপনি কি বলেন, আমার শ্বশুর বাড়িতে আমি যাব না? উনি বলে, না, না যাওয়াটাই ভালো। আমি বললাম, মানে না যাওয়াটা ভালো, তার কারণটা কি আমাকে বলেন? উনি আমাকে বলে, না, এর আগে আমি অনেকবার গিয়েছিলাম ওখানে এবং আমার কাছে যেটা মনে হলো যে বাড়িটা ভালো কোনো বাড়ি না, ওখানে খারাপ জিন, খারাপ ভূত, খারাপ আত্মারা ঘোরাফেরা করে, যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। ওই বাড়িতে যাওয়ার থেকেও না যাওয়াটাই তোমার জন্য উত্তম। আমি বললাম, কাকা, অত্র এলাকাতে সবাই আপনাকে অনেক ভালোবাসে এবং আপনি একজন নামকরা কবিরাজ। আমি শুধু আপনার কাছে এই জিনিসটাই জানতে চাই, রাতের অন্ধকারে আমি আমার শ্বশুরের ঘরে যেই 2টা মেয়েকে দেখলাম, এই 2টা মেয়ে সকালবেলা বাতাসের সাথে কিভাবে হাওয়া হয়ে গেল। উনি আমার কথা শুনে বলতেছে, তোমার কথা শুনে যেটা আমার কাছে মনে হচ্ছে, আজ শোনো, এই 2টা মেয়ে আসলে সাধারণ কোনো মেয়ে ছিল না, সম্ভবত এই 2টা মেয়ে পরী ছিল, জিন ছিল। 2টা মেয়ে জিনের কন্যা ছিল, পরী ছিল। এবং মূলত ওই 2টা পরীকেই মোস্তফা কবিরাজ ওখানে কোনো না কোনোভাবে আটকিয়ে তাদের সাথে সম্ভবত কোনো আনন্দ ফুর্তি করতেছে এবং ওই মুহূর্তটাতেই তুমি দেখেছো। আমি তখন বললাম, তাহলে কি আপনি কি বলতে চাচ্ছেন? উনি বলেন, আমার কাছে মনে হয় যে 2টা পরীকে ওই ঘরের ভিতরে আটকিয়ে রাখা হয়েছে। পরীদের মন্ত্র দিয়ে আটকানো ছাড়া পরীরা কখনো মানুষের এই ধরনের কাজ করে না। আমার কাছে মনে হয় যে মোস্তফা কবিরাজ এরকম কিছুই করে। আর মোস্তফা কবিরাজ এমনিতেও ভালো কোনো কবিরাজ না। যত খারাপ কাজ আছে, যত তাবিজ তুমান থেকে শুরু করে যত ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, তন্ত্র মন্ত্র, ওই কাজগুলোই মূলত মোস্তফা কবিরাজ করে থাকে। তাকে কেউই পছন্দ করে না। তো যাই হোক, তুমি যেহেতু তার মেয়েকে বিয়ে করে ফেলেছো, তার সম্বন্ধে আর কথাবার্তা বাড়িয়ে লাভ নাই। এখন দেখো কিভাবে তার সাথে অ্যাডজাস্ট হয়ে তুমি তোমার শ্বশুরবাড়িতে টিকে থাকতে পারো। আমি তখন বললাম, আমি আমার শ্বশুরবাড়িতে কীভাবে টিকে থাকবো এইটা আমি জানি না এবং এই বিষয়ে আমি আপনাকে কিছু বলতেও চাই না। শুধু আমি আপনাকে একটা কথাই জানাইতে চাই, আপনাকে একটা কথাই বলতে চাই যে আমি এই 2টা পরীকে যদি সত্যি আমার শ্বশুর বন্দি করে রাখে, আমি 2টা পরীকে মুক্ত করব। আমি 2টা পরীকে মুক্ত করব। উনি বলে যে, দেখো, আমি তোমারে একটা জিনিস দিচ্ছি। এই বলে উনি আমার হাতে ছোট্ট একটা পাথর দিল, মানে খুবই ছোট একটা পাথর। উনি বলল যে এই পাথরটা একটা সাদা কাপড়ের মধ্যে পেঁচিয়ে, এই পাথরটা একটা সাদা কাপড়ের মধ্যে পেঁচিয়ে পাথরটা মাথার মধ্যে বাঁধবা। যেরকম মাথায় এই জায়গায় মানুষ গামছা বাঁধে না, এই জায়গাটায় ঠিক এরকম গামছার মতো করে সাদা কাপড়টা পেঁচিয়ে সাদা কাপড়ের ভিতরে কপাল বরাবরের জায়গার মধ্যে পাথরটা রাখবা। রেখে এই কাপড়টা তুমি মাথার মধ্যে বাঁধবা, বেঁধে তুমি ঘুমিয়ে যাবা
এবং সত্যিকার ওখানে কি হয়েছিল, তুমি কি দেখেছিলা, আদৌ এই দুইটা মেয়ে মানুষ ছিল কিনা বা কী ছিল, বা তারা তোমার কাছে কোনো সাহায্যও যদি চায় সেটাও তুমি বুঝতে পারবা, তুমি দেখতে পারবা, তুমি যাও। এই বলে তখন ওই গিয়াস কবিরাজ আমাকে বাড়িতে পাঠিয়ে দিল। বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে বরাবর রাতের বেলায় আমি তো একাই ঘরে থাকি, যেহেতু আমার বউ আমার শ্বশুর বাড়িতে, আমি এই জিনিসটা আমার কপালের বরাবর রাইখা সাদা কাপড়টা পেঁচিয়ে মাথার মধ্যে তখন আমি ঘুমিয়ে পড়লাম। এবং ঘুমানোর পরে একটা পর্যায়ে আমার যখন ঘুম চলে আসলো, ওই মুহূর্তে আমি স্বপ্ন দেখলাম। এবং স্বপ্ন দেখলাম এরকম, যমজ দুইটা পরী, যারা সাদা কাপড় পরিহিত অবস্থায়, ওদের মুখের মধ্যে প্রচণ্ড রকমের রক্ত মাখা, মুখের মধ্যে রক্ত মাখা, এবং রক্তগুলো তাদের মুখ থেকে বেয়ে বেয়ে পড়তেছে। খুবই মায়াবী দুটা চেহারার পরী আমার দিকে তাকিয়ে আছে এবং আমার কাছে হাত জোর করে মুক্তি চাচ্ছে, আমাদেরকে মুক্তি করো, আমাদেরকে রক্ষা করো, আমরা এই মানবের কাছে আর লাঞ্ছিত হতে চাই না, তিনি আমাদের ইজ্জত নিয়ে খেলা করে, আমরা তার এই তন্ত্র মন্ত্র জাল থেকে বের হতে চাই, আমাদেরকে মুক্ত করো, আমাদেরকে মুক্ত করো। এরকম করে সারাটা রাত আমি ওই স্বপ্নটা দেখি। রাত আনুমানিক 3টার দিকে আমার ঘুম ভাঙার পরে আমি দেখতে পাই আমার কপালের মধ্যে, মানে যে পাথরটা আমার কপালে ছিল, ওই পাথরটা একেবারে রক্তবর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে। পাথরটা ছিল একেবারে সাদা, বাট পাথরটা একদম লাল হয়ে গেছে। আমি আর রাতের বেলায় ঘুমোতে পারিনি। সকালবেলা সকাল আমি তখন গিয়াস কবিরাজের বাড়িতে চলে গেলাম। পাথরটা ওনার হাতে দিলাম, হাতে দেওয়ার পরেই উনি তখন কান্না করে দিল। আমি বললাম, কান্না করতেছেন কেন? উনি বলে, দুইটা পরীর উপরে তোমার শ্বশুর যেভাবে অমানসিক নির্যাতন করতেছে, এইটা আসলে ঠিক না। এই দুই পরীর হাতে মনে হয় তোমার শ্বশুরের মৃত্যু হবে। যদি পারো তোমার শ্বশুরকে বুঝিয়ে শুনিয়ে এই দুইটা পরীকে মুক্ত করে দাও। বহু বৎসর ধরে উনি পরী দুইটাকে ওনার লালসার শিকার করে রেখেছে। আমি তখন বললাম, কি বলেন আপনি এগুলা? আমিও তো ঠিক এমনটাই স্বপ্ন দেখেছিলাম। আর আমি তো আমার শ্বশুরকে এগুলা বললে আমার শ্বশুর কোনোদিন এগুলো বিশ্বাস করবে না, আমার শ্বশুর এগুলো কখনোই করবে না। আমার শ্বশুর সবাইকে বলে রেখেছে যেন তার ওই ঘরের চারপাশে কেউ কখনো না যায়। গিয়াস কবিরাজ তখন আমার দিকে তাকিয়ে বলে, আহাদ আলী, তুমি একজন ভালো মানুষ, সত্যি তুমি একজন ভালো মানুষ। আর ভালো মানুষ বলে এই পরী দুইটা তোমার সামনে আসতে পেরেছে, বা স্বপ্নে হলেও তোমার সাথে তারা কথা বলেছে। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে তুমি যদি তাদেরকে মুক্ত করতে পারো, তুমি আল্লাহর কাছে ভালো পাইবা। কারণ মৃত্যুর পরে জিন ইনসান দুইটা জাতেরই বিচার হবে। সেখানে জিনেরা চাইলে মানুষের জন্য দোয়া করতে পারে, অথবা মানুষ চাইলেও জিন জাতির জন্য দোয়া করতে পারে। তো সেই দুইটা জিন হয়তো তোমার জন্য দোয়া করবে, যদি তাদেরকে তুমি তোমার শ্বশুরের ওই কালো আখড়া থেকে মুক্ত করতে পারো। কথা বলতে বলতে আমি তখন বললাম যে ঠিক আছে, আমি তো 10 দিন পরে আবার আমার শ্বশুরবাড়িতে যাব, ওইখানে গেলে পরে আমি দেখব কী করা যায়। এরপরে 10 দিন পরে আমি আবার আমার শ্বশুরবাড়িতে গেলাম। শ্বশুরবাড়িতে যাওয়ার পরে সেদিন আমি জানি না, আমি যেদিন গেলাম এর পরের দিন আকলিমাকে নিয়ে কিন্তু আমি চলে আসব। ওই দিন রাতের বেলায় আকলিমা আমাকে ঘুমাতে দিল না। আকলিমা ঘুমাইলো না, ও আমার পাশে বসে আছে। আমি বললাম, তুমি ঘুমাও, আমি আসি তো। বলে, না, আমি যদি ঘুমাই তাহলে তুমি ঘরের বাইরে চলে যাবা, আব্বার ওই ঘরের দিকে যাবা। আমি চাই না আমার আব্বার সাথে তোমার কোনো ঝামেলা হোক, যার জন্য আমি ঘুমাবো না। ও নিজেও ঘুমাইলো না এবং আমাকেও ঘুমাতে দিল না। এরকম করতে করতে একটা পর্যায়ে সকাল হয়ে গেল, এবং সকাল হয়ে যাওয়ার পরে আমি আকলিমাকে নিয়ে পুনরায় আবারও আমাদের বাড়িতে চলে আসছি। আমাদের বাড়িতে আসার পরে আমি তখন গিয়াস কবিরাজের কাছে নিয়মিত যাওয়া শুরু করলাম। একটা পর্যায়ে গিয়াস কবিরাজ আমাকে বলল, তুমি এই বিষয়গুলো তোমার ওয়াইফ আকলিমাকে প্রথমত জানাও, আর ও যদি বিশ্বাস না করে ওকে আমার কাছে নিয়ে আসো। পরে আমি আকলিমাকে এই গিয়াস কবিরাজের বাড়িতে নিয়ে গেলাম, এবং গিয়াস কবিরাজের বাড়িতে নিলে পরে ওই কবিরাজ আকলিমাকে তখন পুরোটা বিষয় বুঝিয়ে বলল। এরকম করে বলল যে তোমার বাবা বহু বৎসর ধরে দুইটা যমজ পরীকে বন্দি করে রেখেছে, এবং তাদের সাথে তোমার বাবা প্রতিনিয়ত অবৈধ সম্পর্ক করে, যেটা আসলে একটা মানুষের জন্য খুবই খারাপ। এবং মনে রেখো, আগে পরে এই দুইটা পরীর হাতে তোমার আব্বার মৃত্যু ঘটতে পারে। এই জন্য তুমি তো তোমার বাবার একমাত্র মেয়ে, যদি পারো তোমার আব্বাকে ওই পথ থেকে ফিরিয়ে আনো, তোমার বাবা যাতে এইরকম খারাপ কাজ আর কখনো না করতে পারে, তুমি আল্লাহর কাছে ভালো পাবা। আকলিমা তখন ওই গিয়াস কবিরাজকে বলে যে, কাকা, আপনি যেটা বলতেছেন এটা তো আমিও নিজেও কখনো বিশ্বাস করি না। ছোটোবেলা থেকে আব্বাকে দেখে আসছে, আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের উপকার করে, কখনো কারো ক্ষতি করতে দেখি নাই।
গ্যাস কবিরাজ তখন হাসি দিয়ে বলল, তোমার আব্বা এই পর্যন্ত যে মানুষগুলোকে বান মেরে মেরে ফেলেছে, কালো জাদু করে যে মানুষগুলোকে তোমার আব্বা মেরেছে, এগুলো তুমি গুণে শেষ করতে পারবা না। তোমার আব্বা খুবই খারাপ চরিত্রের একটা মানুষ, এবং যদি পারো তোমার আব্বাকে বুঝিয়ে শুনিয়ে এই পথ থেকে তুমি ফিরিয়ে নিয়ে আসো। যেহেতু তুমি তোমার বাবার একমাত্র মেয়ে, তুমি কোনো কথা বললে সম্ভবত তোমার আব্বা ফেলতে পারবে না। এর 2 দিন পরে আমি তখন আকলিমাকে বললাম, আকলিমা তুমি যাও তোমার বাড়িতে, তোমার আব্বাকে গিয়ে বলো এই বিষয়গুলো সবগুলো তোমার আব্বাকে জানাও। এরপর আমি তখন আকলিমাকে ওই বাড়িতে পাঠাইলাম, আমি নিজেই দিয়ে আসলাম। দিয়ে আসার 3 দিন পরে, 3 থেকে 4 দিন পরে আকলিমা আমাকে চিঠি লিখলো, এবং চিঠির ভাষাটা এতটা করুণ ছিল যে ও বলল আমার সাথে ওর সংসার হবে না, আমি ওর সাথে থাকতে পারবো না, মানে এমন কিছু চিঠি আমি পাইলাম। চিঠিটা হাতে পাওয়ার পরের দিনে আমি তখন আকলিমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওদের বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমি আকলিমার মাকে দেখলাম। ওই দিন আকলিমার মা আর আমার সাথে আগের মতো করে কথা বলে না, কেমন জানি একটা রাগান্বিত একটা ভাব নিয়ে কথা বলতেছে। আমি বললাম, মা আকলিমা কোথায়? উনি বলে, আকলিমার কাছে যাওয়ার আগে তোমার শ্বশুরের সাথে গিয়ে কথা বলো, তোমার শ্বশুর পুকুর গাটকায় বসে আছে। আমি তখন আস্তে আস্তে পুকুরে গাটলায় গেলাম। গাটলায় যাওয়ার পরে ওনাকে বললাম, সালাম দিলাম। উনি সালামের উত্তর নিল। আমি বললাম, আব্বা ভালো আছেন? কিছু বলল না। আমারে বলল, আমি বললাম যে আব্বা এখানে বসবো? তারপর মুখে ইশারা দিল বসো। আমি বললাম, আব্বা আমি তো আকলিমাকে নিয়ে যেতে আসছিলাম, তো আমার শাশুড়ির সাথে দেখা হইলো, উনি আপনার সাথে কথা বলতে পাঠাইলো। উনি আমার দিকে তাকিয়ে বলে, আহাদ এটা কি তুমি বিশ্বাস করো? এই সমাজে বা এই দেশে যে যেই কাজ করে সেই কাজের অন্য কাউকে দেখতে পারে না। যেমন একজন ইমাম আরেকজন ইমামকে দেখতে পারে না, একজন ড্রাইভার আরেকজন ড্রাইভারকে দেখতে পারে না, একজন নেশাখোর আরেকজন নেশাখোরকে দেখতে পারে না, একজন যেই পেশা আছে সেই পেশার অন্য কাউকে দেখতে পারে না। কারণ মানুষের ভিতরে যে পরিমাণের হিংসা কাজ করে তা পৃথিবীর অন্য কোনো প্রাণীর মাঝে করে না। আমি বললাম, আব্বা আমি আপনার কথা বুঝতে পারি না। উনি বলে, আমি একজন কবিরাজ, আমার পদে পদে শত্রু তো আছেই, আর যারা কবিরাজি করে এরা আমার বড় শত্রু। এক ভণ্ড কবিরাজ গ্যাস কবিরাজের কথা শুনে তুমি যেহেতু আমার মেয়ের সাথে, আমার মেয়ের কানে আমার সম্বন্ধে এরকম বাজে কথা বলতে পারছো, তাহলে আমি বলবো যে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি আমার মেয়েকে তোমার সাথে দিব না। আমি বললাম, আব্বা আপনি কি বলতেছেন? আমি আপনাকে উল্টাপাল্টা কথা বলেছি? আমি আপনার মেয়ের কানে মিথ্যা কথা দিয়েছি? আমি নিজের চোখে দেখেছি আপনি দুইটা নর্তকীকে নিয়ে ঘরে বসেছিলেন। যাই হোক, এগুলো এখন জানি তো, এগুলো নর্তকী না, 2টা পরী। আপনি 2টা পরীকে বহু বৎসর ধরে বন্দি করে রেখে এখানে তাদের আপনি দর্শন করতেছেন। আপনি একজন খারাপ চরিত্রের মানুষ, এইটা আপনার মেয়েকে বলেছি, আর আপনার মেয়ে আপনাকে বুঝিয়েছে আপনি ভালোর পথে চলে আসেন। আপনার বয়স হয়েছে, আপনার এত কি টাকা পয়সার প্রয়োজন? আপনি তো এখন কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, আপনার তো অনেক বয়স হয়েছে। তা এই বয়সে আপনি এই খারাপ কাজগুলো কেন করতেছেন? আপনি এসব থেকে ফিরে আসেন। উনি আমাকে বলে, তুমি আমাকে শিক্ষা দিচ্ছ? যদি সত্যিই তুমি আমার বাবার বন্ধুর নাতি না হইতা, যদি তুমি আমার বাবার বন্ধুর নাতি না হইতা, আমি তোমাকে এই মুহূর্তে বান মেরে তোমার উপর জিন চালান করে তোমারে মেরে ফেলতাম। এই মুহূর্তে তোমার উপর জিন চালান করে তোমাকে চিরতরে মেরে ফেলতাম। শুধু তুমি আমার বাবার বন্ধুর নাতি বলে তোমাকে মাফ করে দিলাম, আমার মেয়ের জামাই বলে নয়। যদি পারো এখান থেকে চলে যাও, আর কখনো কোনো দিন এই পরিবারে আসবা না। আমি কখনোই কোনো দিন আমার মেয়েকে তোমার মতো একটা ছেলের হাতে তুলে দিব না। আমি বললাম, এটা আপনি কি বললেন? যা হবার তা হয়েছে, আপনার আকলিমাকে দেন, আমি আকলিমাকে নিয়ে বাড়ি যাই। উনি বলে, না, তুমি এখান থেকে সোজা চলে যাবা, এবং আজকের পরে তুমি আর কখনো কোনো দিন এখানে আসবা না, আর আমি আমার মেয়েকে দিয়ে তোমাকে ডিভোর্স করাই দিব। উনি আমাকে আকলিমাকে দিল না। আকলিমাকে না দেওয়ার পরে আমি তখন ব্যর্থ শরীর নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে তখন আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমি তখন আমার আব্বাকে দাদাকে বিষয়টা জানাই যে ওনারা বলছে ওনাদের মেয়েকে দেবে না। আব্বা আমার দাদা দুজনেই তখন কাজ করে ওই পরিবারে কথাবার্তা বলে, কিন্তু তাদের কথাই একটা যে না, তারা তাদের মেয়েকে আকলিমাকে আর আমার কাছে দিবে না। দীর্ঘদিন হয়ে গেল আকলিমের সাথে আমার আর কোনো দেখা নাই, কথা নাই। আমি মানসিকভাবে তখন অনেকটা পাগলের মতো হয়ে গেলাম। ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না, ঘুমাইতে পারি না, খুব খারাপ অবস্থার মধ্যে চলে গেলাম। একটা পর্যায়ে গ্যাস কবিরাজের দ্বারস্থ হয়ে বললাম, দেখেন আমি সত্যিই চাই, আমি সত্যি আপনাকে বলি, আমি চাই এই বন্ড মোস্তফা কবিরাজের হাত থেকে 2টা পরীকে বাঁচানোর জন্য। আমি আমার বউকে তো হারিয়ে ফেললাম, আমার স্ত্রীকে তো আমি আর ফিরে পাবো না। আমি এই 2টা পরীকে মোস্তফা কবিরাজের হাত থেকে বাঁচাতে চাই, এবং এই জন্য যা করা লাগে আমি তাই করব। উনি বলে, এটা সহজ কোনো কাজ না,
এটা বড্ড কঠিন কাজ, এই কাজ তুমি করতে পারবে না। আমি বললাম, কাকা পারবো, যত বড় কঠিন কাজই হোক না কেন আমি করব। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, যেহেতু এই মোস্তফা কবিরাজ আমার স্ত্রীকে আটকায় রাখছে, আমার স্ত্রীকে আমাকে সাথে দেখা করতে দেয় নাই, তো সুতরাং আমি মোস্তফা কবিরাজের তন্ত্র মন্ত্র ওই জাল ভাঙবো। আপনি বলেন কি করতে হবে? উনি বলে, তুমি যদি করতে চাও তাহলে মঙ্গলবারে রাত ঠিক 11:50 আমার কাছে আসবা, আমি তোমাকে বলবো তোমাকে কি করতে হবে। আমি ঠিক মঙ্গলবারে রাত 11:50 ওনার সামনাসামনি হলাম। উনি যেখানে বসে ওখানে বসে আমাকে বলল যে, আহাদ আলী, এটা বড্ড কঠিন কাজ, যদি তুমি এই কাজটা করতে পারো এই 2টা পরী মরণ পর্যন্ত তোমার সাথে থাকবে, তোমাকে সাহায্য করবে, তুমি জীবনে কখনো অভাবে পড়বা না, তুমি সেভাবে কখনো অসুস্থ হবা না, এবং সর্বোপরি 2টা পরী তোমার সাথে থাকবে, তুমি দুনিয়াতে বাদশার মতো বাঁচতে পারবা। যদি তুমি সাকসেস হও, আর যদি তুমি মরে যাও তবে তো মরেই গেলা। এটা করতে হলে প্রথমত উনি আমাকে একটা কবরস্থানের সন্ধান দেয়, যে অমুক কবরস্থানে তোমাকে যেতে হবে, এবং অমুক কবরস্থানে যাওয়ার পরে উনি আমাকে একটা কবরের কথা বললো, যে একটা বড় আউলিয়ার একটা কবর আছে যেটা মাজারের মতো করে দেওয়া আছে। কবরের মাথার মধ্যে উনি বলল, কবরের মাথার মধ্যে দেখবা জল করা একটা পাথর, যে পাথরটার ওজন বড় জোরে হয়তো 2 কেজি হবে, 1 থেকে 2 কেজি ওজনের একটা পাথর। এই পাথরটা হাতে নিবা, পাথরটা হাতে নেওয়ার পরে কবরস্থান থেকে বেরিয়ে আসবা, এবং বেরিয়ে এসে উনি আমাকে একটা পানি দিল, মানে 1 বোতল পানি দিল, যে মানে বিসমিল্লাহ বলে ওই পানিটা পাথরের উপরে ঢেলে দিবা। যদি পানিটা পাথরের উপরে ঢেলে দেওয়ার পরে পাথরটা জ্বলা বন্ধ হয়ে যায়, পাথরটা ঠান্ডা হয়ে যায় এবং পাথরটা সম্পূর্ণ কালো হয়ে যায়, তখন বুঝবা যে 2টা পরী মুক্ত হয়ে গেছে, এবং তারা তোমার কাছে আসবে, তোমার সাথে কথা বলবে, তোমাকে সাহায্য সহযোগিতা করবে। আর যদি দেখো যে না, এটা আগের মতোই জ্বলতেছে, জল অবস্থায় আছে, তাহলে তুমি মানে বুঝে নিও যে পরী 2টা মুক্ত হয়নি, তোমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। তবে মনে রেখে এই পাথরটা আনা কিন্তু খুব সহজ কাজ না, এটা বড় কঠিন কাজ। এটা 2 কেজিও হতে পারে, 1 কেজিও হতে পারে, আধা কেজিও হতে পারে, অথবা ছোট কোনো পাথর হতে পারে। আমি এটার সাইজ জানি না, তবে এটা এরকম। ওইখান থেকে এটা নিয়ে আসতে গেলে তোমাকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে, অনেক বিপদে পড়তে হবে। তুমি অদৃশ্য এরকম অনেক কিছু দেখবা যেটা তোমাকে সহজে পাথর নিয়ে আসতে দিবে না। সমস্ত বাধাকে অতিক্রম করে তোমাকে পাথর নিয়ে আসতে হবে, এবং সেটা যেতে হবে তোমাকে শনিবার রাতের বেলায়। পারবা যেতে? আমি বললাম, জি আমি পারবো। আজকে তো মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, হাতে 3 দিন, 4 দিনের দিন যাব। উনি বলে, ঠিক আছে, তাহলে পানিটা নিয়ে যাও। আমার হাতে উনি পানিটা দিল, এবং আমি পানিটা নেওয়ার পর তখন বাড়িতে চলে আসলাম। আসার পরে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতেছি যে আমি ওই কবরস্থানে যাব, এবং ওই কবরস্থানে আউলিয়ার মাজারের সামনে থেকে আমি পাথরটা নিয়ে আসব, এবং কবরস্থান থেকে বের হওয়ার পর ওই পাথরের মধ্যে আমি পানি ঢালবো, এবং পানি ঢেলে পাথরটাকে আমি কালো করে ফেলবো, আমি ওই পরী 2টাকে মুক্ত করব। এই পরিকল্পনা করেই তখন দিন পার করতেছি, রাত পার করতেছি, এবং আমি আমার মতো করে দোয়া দরুদ পড়তেছি, নিজেকে অলৌকিক শক্তির সাথে যুদ্ধ করার জন্য তৈরি করতেছি। এমতো অবস্থার ভিতরে যেটা হইল, একদিন রাতের বেলায়, মানে যেদিন আমি যাব শুক্রবার, মানে শনিবারে সন্ধ্যার দিকে, আমি শনিবারে মানে সন্ধ্যার পরে রওনা দিব। আসরের নামাজের পরে আমি হঠাৎ দেখলাম আমার বউ আমার বাড়িতে চলে আসছে, আকলিমাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। কী ব্যাপার? ওইখানে আয়শা কান্না করতেছে। আমি বললাম, আকলিমা কান্না করতেছো কেন? আমারে বলতেছে যে আমার আব্বা আমাকে আটকায় রাখছে, আমার সাথে অনেক খারাপই করছে, আমাকে অনেক ঝামেলা করছে আমার সাথে, আমি অনেক কষ্ট করে তোমার কাছে আসছি। এই কথা বলে আমাকে জড়াই ধরেও কান্না করতেছে, আমি ওরা জড়াই ধরে কান্না করতেছি। আমি বললাম, ঠিক আছে, সমস্যা নাই, তুমি যেহেতু আসছো আর কোনো সমস্যা নাই, তুমি যে আমার কাছে আসছো, তোমার বাবা তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না, এখন থেকে তুমি আমার সাথেই থাকবা, তোমার বাবা তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। ও আমাকে বলে, হ্যাঁ আহাদ আলী, তুমি ঠিক বলেছ, আমার আব্বা আসলেই অনেক খারাপ মনের একটা মানুষ। আমি আমার আব্বাকে ভালো ভেবেছিলাম আমার আব্বা মনে হয় অনেক ভালো মনের একটা মানুষ, কিন্তু সত্যি কথা বলতে কি জানো, আমার আব্বা আসলেই খারাপ। আমার আব্বা এই পর্যন্ত অনেক মানুষকে বান মেরে, অনেক মানুষকে কালো জাদু করে আমার আব্বা অনেক ক্ষতি করছে, এতটাই ক্ষতি করছে যা বলার মতো না। এবং তুমি যেটা বলেছো, আমার আব্বা সত্যি 2টা পরীকে নিয়ে রাত কাটায়, এবং এইটা আমার আম্মা নিজেও দেখেছে, এবং যার জন্য আম্মাই আমাকে ঘর থেকে অনেক কষ্ট করে বের করে আনছে। চলো আমরা এই পরিবার থেকে চলে যাই, আমরা দূরে কোথাও গিয়ে থাকবো, আমরা এই পরিবারেও থাকবো না, যাতে আমার আব্বা আমাকে এখান থেকে খুঁজে নিতে না পারে, চলো আমরা দূরে কোথাও চলে যাই। আমি তখন বললাম, আকলিমা
তোমার বাবার পাওয়ার সম্পূর্ণভাবে আজকে রাতের পর থেকে শেষ হয়ে যাবে। তোমার আব্বার ওই নর্তকীর পাওয়ার থাকবে না, তোমার আব্বার ওই ক্ষমতা থাকবে না। তোমার আব্বার সমস্ত ক্ষমতাকে আমি ধূলিসাৎ করে দিব। আকলিমা আমাকে বলে, খবরদার, আমার বাবা কিন্তু খুব পাওয়ারফুল, আমার আব্বার কিন্তু অনেক ক্ষমতা, তুমি এমন কিছু করতে যেও না যেটা করলে আমি তোমাকে হারাই ফেলবো। আমি বললাম, না আকলিমা, তাহলে তোমাকে বলি শোনো, আমি গিয়াস কবিরাজের সাথে কথা বলেছিলাম। গিয়াস কবিরাজ আমাকে একটা কবরের সন্ধান দিয়েছে, একটা কবরস্থানের সন্ধান দিয়েছে, এবং উনি বলেছে ওই কবরস্থানে গিয়ে ওই কবরস্থানের এবং একজন অলির সামনের মাথা থেকে আমাকে এইভাবে এই জিনিসটা নিয়ে আসার জন্য একটা পাথর, ওই পাথরটাই নিয়ে উনি আমাকে পানি দিয়েছে। ওই পানিটা যদি পাথরের উপরে ঢেলে দেই তাহলে মনে করো, অথবা এই পাথরটা যদি ওনার কাছে নিয়ে আসি তাহলে তোমার আব্বার থেকেই 2টা পরি ছুটে যাবে। মানে গিয়াস কবিরাজ আমাকে যা যা বলেছে আমি সব কিছু আকলিমাকে বলে দিলাম। আকলিমা তখন আমাকে বলে, বাহ, তাহলে তো অনেক ভালো কথা, ঠিক আছে, তুমি পাথরটা নিয়ে গিয়াস কবিরাজের কাছে নিয়ে আসো আর আমি তোমার সাথে যাব। আমি বললাম, না না না, তুমি আমার সাথে যাবা মানে এটা অনেক দূরে, আর এখানে যাওয়াটা এত সহজ কাজ নয়, এটা অনেক ভয়ঙ্কর একটা কাজ, তুমি যেতে পারবা না। তুমি শুধু শুধু আমার সাথে গিয়ে বিপদে পড়ো না, তোমার যাওয়ার প্রয়োজন নেই, আমি একাই যাব। আমি একাই গিয়ে ওখান থেকে পাথরটা নিয়ে আসব এবং কবরস্থান থেকে বের হওয়ার পরে সে পাথরে পানি ঢেলে দিব, অথবা পাথরটা নিয়ে আমি গিয়াস কবিরাজের বাড়িতে যাব। তাহলেই ধরো তোমার আব্বার সব কিছু তন্ত্রমন্ত্রর পাওয়ার কমে যাবে, তোমার আব্বা পরি দুটোকে আর বন্দি রাখতে পারবে না, তোমার আব্বা নিজেও ভালো হয়ে যাবে। আকলিমা আমাকে বলে, প্রাণের স্বামী, তোমার কাছে আমার অনুরোধ, আমি তোমার সাথে যেতে চাই, তুমি আমাকে মানা করো না। আজকের এই যুদ্ধটা তো আমার আব্বাকে ভালো করার জন্যই। তুমি যদি আমার আব্বার মেয়ের জামাই হয়ে আমার আব্বাকে ভালো করার জন্য এরকম জীবন বাজি ধরতে পারো তাহলে আমি কেন পারবো না। আমি বললাম, আচ্ছা, তুমি যে ঘরে ঢুকছো আমার আব্বা আম্মা কেউ দেখে নাই? ও বলে, না, কেউই দেখে নাই, আমি খুব গোপনে তোমার ঘরে ঢুকছি, আর আপাতত আমাদের এই মিশন সাকসেস হওয়া পর্যন্ত তোমার আব্বা আম্মাকে তুমি কিন্তু বইলো না আমি যে আসছি। আমি বললাম, তাহলে বলবো না? ও বলে, না, আপাতত তোমার আব্বা আম্মাকে কোনো কিছুই বলার প্রয়োজন নেই, আমরা আমাদের কাজটা প্রথমে শেষ করে এরপরে বলবো। স্বামী স্ত্রী দুজনেই তখন বসে আছি যে কখনোই রাত হবে বা রাতের অন্ধকার নেমে আসবে একটা পর্যায়ে। রাত আনুমানিক তখন 11টা থেকে 11:30টার কাছাকাছি হলো। গ্রামের বাড়িতে এই সময়তে সবাই ঘুমিয়ে পড়ে। এই সময়তে গ্রামের বাড়িতে কোনো মানুষ জেগে থাকে না, গ্রামটা পুরো শান্ত হয়ে গেল, মানুষ নয় যেন গাছপালাগুলো ঘুমিয়ে পড়েছে। ওই মুহূর্তে আমি আর আমার বউ আকলিমা তখন ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হয়ে সাইকেল নিলাম। সাইকেল আমি তখন টান দিলাম, আকলিমার হাতে তখন টর্চ লাইট দিলাম। আকলিমা টর্চ লাইট টিপ দিয়ে ধরলো এবং আমার সাইকেলের কেরিয়ারে বসলো। আমি তখন সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে ওই কবরস্থানের দিকে যাচ্ছিলাম। একটা কথা আমি ওখানে ভুলে গেছিলাম, ওই কবিরাজ আমাকে বলেছিল যাওয়ার সময় আমি যাতে মাসুম বাচ্চা, মানে ছোট বাচ্চা, যে নিষ্পাপ বাচ্চার কাপড় নিয়ে যাওয়ার জন্য, আপনার ছোট বাচ্চার কাপড়, ব্যবহৃত কাপড় নিয়ে যাওয়ার জন্য, যদি পাথরটা গরম হয় আমি যাতে ওই কাপড় দিয়ে ধরি, অন্য কোনো জিনিস দিয়ে ধরলে আমার হাত পুড়ে যাবে, এটা উনি আমাকে বলছিল। কিন্তু যাওয়ার পথে মাঝপথে হঠাৎ আমার ওই কাপড়ের কথা মনে হলো, এবং মনে হওয়ার পর আমি তখন আকলিমাকে বললাম, আকলিমা, গিয়াসউদ্দিন কবিরাজ তো আমাকে বলছিল যে আমি যাতে ছোট বাচ্চাদের কোনো কাপড় নিয়ে যাই সাথে করে ওই পাথরটাকে ধরার জন্য। ও আমাকে বলে, না, এখন তো চলে আসছে, আমরা ছোট বাচ্চার কাপড় কোথায় পাবো, এখন তুমি চলো, পরেরটা পরে হবে। এরপর আমি তখন আস্তে আস্তে করে ওই কবরস্থানের কাছাকাছি গেলাম। যাওয়ার পরে সাইকেলটা ওখানে দাঁড় করাইলাম। সাইকেলটা দাঁড় করিয়ে আমি বললাম যে, আকলিমা চলো। ও তখন আমাকে বলে, মেয়ে মানুষ কবরের ভিতরে ঢোকা নিষেধ, মেয়ে মানুষ কবরের ভিতরে যাওয়া যাবে না, এত রাতের বেলা আমি কবরে যাব না, আমি সাইকেলের কাছে দাঁড়াইছি, তুমি গিয়ে কবরস্থান থেকে ওই পাথরটা নিয়ে আসো। আমি বললাম, তুমি কি এখানে একা একা দাঁড়াইতে পারবা, তোমার ভয় লাগবে না? ও বলে, না, আমার কোনো ভয় লাগবে না, তুমি যাও এবং গিয়ে তুমি ওখান থেকে পাথরটা নিয়ে আসো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে দাঁড়াও। আমি আকলিমাকে কবরস্থানের পাশে দাঁড় করিয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে টর্চ লাইট হাতে হাতে কবরের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে যে কবরটার ইঙ্গিত উনি আমাকে দিল, ওই কবরের সামনেই আমি তখন দেখতে পেলাম যে একটা পাথর জল জল করে জ্বলতেছে, যেটার সাইজ আনুমানিক ছোটই হবে, বড় না। পাথরটা আরেকটা পাথরের উপরে এটা জ্বলতেছে, মনে হলো যেন হীরার টুকরার মতো জ্বলে, এবং এটা এরকম রাউন্ড করে করে মনে হয় ঘুরতেছে। আমি এটার কাছে গেলাম, বিসমিল্লাহ বলে পাথরটাতে ফু দিলাম, এবং দেওয়ার পরে আমি পাথরটাতে ধরবো, আমি হাতের আঙ্গুল স্পর্শ করলাম। মুহূর্তের মধ্যে আমার কাছে মনে হলো যেন আমার হাতটা পুড়ে গেছে, আমার হাতটা পুড়ে ছাই হয়ে গেছে, এরকমটাই আমার কাছে মনে হলো। আমি তখন আমার শরীরের কাপড়টা খুললাম,
শরীরের কাপড় খুলে আমি তখন এটাতে হাত দিলাম। হাত দেওয়া মাত্রই দেখলাম যে আমার হাতের যে কাপড়টা আছে ওই কাপড়টাও পুড়ে যাচ্ছে। এটা এতটাই গরম যে ওইটা ধরার কোনো ক্যাপাসিটি আমার কাছে নাই। চারদিকে প্রচণ্ড রকমের বাতাস বইতেছে, এত পরিমাণের বাতাস মনে হয় যেন আমাকে উড়াই নিয়ে যাবে। আমি কোনোভাবেই পাথরটাতে ধরতে পারছি না। আমার শরীরের কাপড় প্রায় সব পুড়ে গেল, পাথরটাতে ধরার মতো আমার হাতে কিছুই নেই। হঠাৎ আমার কাছে মনে হলো গিয়াসউদ্দিন কবিরাজ তো আমাকে বলেছিল ছোট বাচ্চাদের কাপড় দিয়ে যদি ধরি তাহলে হয়তো আমি পাথরটাকে নিতে পারবো বা আগুনটা ঠান্ডা হয়ে যাবে। ভাবলাম ছোট বাচ্চার কাপড় আমি কোথায় পাবো? এই মধ্যরাতে কবরস্থানের ভিতরে ছোট বাচ্চার কাপড় কোথায় পাবো? হঠাৎ করে চোখ ঘুরাতেই দেখলাম একটা ছোট কবর, যেটা দেখে মনে হলো যে মনে হয় মাসুম কোনো বাচ্চা মারা গেছে এবং মনে হয় যে 2-1 দিন আগে মারা গেছে, মাত্র কবর দিয়েছে, এইরকম একটা আমার কাছে মনে হলো। আমি তখন দৌড়িয়ে গিয়ে ওই কবরস্থানের ওই কবরটা খুঁড়তে শুরু করি। কবরটা খুঁড়তে খুঁড়তে একটা সময় বাঁশ পাই, ওই বাঁশগুলোকে তখন আমি খুলে আমি সোজা কবরে হাত দিই। কবরে হাত দেওয়ার পরে আমি দেখতে পাই প্রায় আপনার 1 বছর বা আরও কম হবে এরকম একটা বাচ্চার কবর, বা এরকম একটা বাচ্চাকে সাদা কাফনে পেঁচিয়ে শুয়ে রেখেছে। আমি তখনই ওই বাচ্চার কাফনের কাপড়টা টান দিয়ে ওখান থেকে বের করি। কাফনের কাপড়টা টান দিয়ে বের করে আমি তখন পাথরটাতে ধরি এবং ধরার পরে মনে হলো যেন পাথরটা অনেকটা ঠান্ডা হয়ে গেল। এই পাথরটাকে এই কাফনের কাপড় পেঁচিয়ে আমি তখন কবরস্থান থেকে বের হলাম। বের হওয়ার পরে ওই জায়গায় আমার বউ দাঁড়িয়ে আছে। আমি তখন আমার বউরে বললাম, বউরে আমি পাথর নিয়ে আসছি। আমার বউ বলে, তাহলে দাও পাথর আমার হাতে দাও আর তুমি সাইকেলটা টান দাও। আমি বললাম, পাথর আগে পানি ঢেলে দিও। ও বলে, আগে আমরা কবরস্থান ত্যাগ করি, এখান থেকে চলে যাই, এরপরে পানি দেওয়া যাবে। এরপরে আমি বললাম, টর্চ লাইটটা আমার হাতে দাও। তো আমাকে বলে, টর্চ লাইট টিপ দিতে হবে না, অনেক আলো আছে, মোটামুটি আলো আছে, তুমি সাইকেল টান দাও। আমি তখন সাইকেলের উপরে উঠলাম, উঠে সাইকেলের স্টার্টে পা দিলাম, পা দিয়ে সাইকেল সামনের দিকে টান দিলাম। মুহূর্তে আমার বউ পিছনে পাথরটা নিয়ে বসলো। আমি সাইকেলটা চালাতে 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 অনেক দূর পর্যন্ত চলে আসলাম। আসার পরে একটা নারিকেলের বাগান দেখলাম। নারিকেলের বাগান দেখে আমি তখন ওখানে দাঁড়াইলাম। দাঁড়িয়ে বললাম, বউ তুমি নামো, আমরা পাথরের উপরে এখানেই পানি ঢালবো। এটা বলার পরে নেমে কথা বললে ও কোনো কথা বলে না। আমি পিছনের দিকে ফিরিয়ে তাকাই, দেখি যে আমার কেরিয়ারটা পুরো খালি, আমার বউ এখানে নাই। আমার বউকে আমি দেখতে পাচ্ছি না। আমি ধূপ করে নামলাম, নেমে আমি ভাবলাম ও কি রাস্তায় পড়ে গেল। আবার ভাবলাম ও রাস্তায় পড়ে গেলে তো আমাকে ডাক দিবে, ও তো রাস্তায় পড়ে যাওয়ার মতো মানুষ না, ও তো পড়ে গেলে আমাকে বলবে আমি পড়ে গেছি, আমাকে নিয়ে যাও। তাহলে ও কোথায় গেল? আমি ডাইনে বামে সামনে পিছনে তাকাচ্ছি, ও নাই। একবার ভাবলাম আমি কি আবার কবরস্থানের দিকে যাব, ও কোথায় পড়ে গেছে দেখব। আবার ভাবলাম যে না, ও তো পড়ে যাওয়ার মতো মানুষ, তো ছোটো মানুষ না, ছোটো বাচ্চা নয় যে ও পড়ে গেছে। এরকম চিন্তা করতে করতে আমি ভাবলাম, তখন আমার হঠাৎ মনে হলো ও যে আমার ঘরে আসলো, আমার আব্বা আম্মা ওকে দেখলো না, রাতের বেলায় হঠাৎ করে ও কীভাবে আসলো, মানে আমার কাছে তখন কেন জানি ওকে নিয়ে সন্দেহ লাগতে শুরু হলো। আমি তখন সাইকেলটা চালাতে চালাতে সোজা গিয়াসউদ্দিন কবিরাজের বাড়িতে গেলাম এবং গিয়াসউদ্দিন কবিরাজের বাড়িতে যাওয়ার পরে ওনাকে 2-3টা ডাক দিলাম। ডাক দেওয়া মাত্র উনি দরজা খোলে না, ওনার বড় ছেলে তখন বেরোইছে। বেরোয়ার পরে আমি বললাম, ভাইরে তোমার আব্বারে বলে একটু দরজা খোলার জন্য, আমার জরুরি কথা আছে। উনি বলে, আপনি এভাবে লুঙ্গি পরে আসছেন, কি হয়েছে, ঘটনা কি, আপনি এরকম ঘামাচ্ছেন কেন? আমি বললাম, তোমার আব্বাকে একটু ডাক দাও, আমি তোমার আব্বার সাথে একটু কথা বলে চলে যাব। ও তখন ওর বাবাকে ডাকতেছে। কয়েকটা ডাক দেওয়ার পরে ওর মা তখন ঘুম থেকে উঠছে, উঠে ওর মা একটা চিৎকার দিয়েছে, চিৎকার দিয়ে দরজা খুলছে। আমরা তখন দুজনেই ঘরের ভিতরে ঢুকলাম। ঢুকার পর আমি বললাম যে কি হয়েছে কাকি? তখনই ওই কবিরাজের বউ বলতেছে, তোমার কাকা যে কথা বলে না। আমি তখন গিয়াসউদ্দিন কবিরাজকে ধাক্কা দিয়ে দেখলাম যে উনি সম্পূর্ণ মরে পাথর হয়ে আছে, শক্ত হয়ে আছে। ওই মুহূর্তে যখন চিৎকারে পুরো বাড়ি মুখরিত হয়ে গেল, আশেপাশের বাড়ি থেকে বিভিন্ন মানুষ তখন দৌড়িয়ে আসলো এবং তখন নিশ্চিত হলো যে গিয়াসউদ্দিন কবিরাজ দুনিয়াতে আর বেঁচে নেই, গিয়াসউদ্দিন কবিরাজ মারা গেছে। পরের দিন বিকেল 4টা বাজে গিয়াসউদ্দিন কবিরাজকে তখন দাফন করলাম। দাফন করে সারাটা রাত আমি গিয়াসউদ্দিন কবিরাজের বাড়িতেই ছিলাম। পরের দিন সকালবেলা আমি আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, সাথে করে আমার দাদা ভাইকে নিলাম। আমার দাদা ভাইকে নিয়ে আমি তখন আকলিমাদের বাড়িতে গেলাম। আকলিমাদের বাড়িতে যাওয়ার পরে আমি আকলিমা আকলিমা বলে জোরে জোরে ডাকতে শুরু করি। আকলিমার মা তখন বেরোইছে। বেরোয়ার পরে বলে, বললাম না আমরা আমাদের মেয়েকে তোমাকে দিব না, এরপরও তুমি এই পরিবারে কেন আসছো? আমি বললাম, আকলিমা কালকে রাতে আমাকে না বলে চলে আসছে কেন? উনি বলে, আকলিমা কালকে রাত্রে তোমাকে না বলে চলে আসছে মানে কি? আমি বললাম, দেখেন আকলিমার কাছে আমার একটা পাথর আছে, আকলিমাকে বললেন ওই পাথরটা আমাকে দিয়ে দেওয়ার জন্য। ও ওর বাবার জন্য পাথরটা নিয়ে আসছে, ওইটা অন্যায় করছে, ওকে বলেন আমার পাথর আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। মুহূর্তের মধ্যে আকলিমার মা বলে, তোমার মাথায় সমস্যা আছে, তুমি ব্রেনের চিকিৎসা করো, তোমার মাথা ঠিক নাই। আমার মেয়ে
সারা রাত আমার সাথে ছিল। আমার মেয়ে একটা সেকেন্ডের জন্য ঘর থেকে বের হয় নাই। কোথায় তুমি আমার মেয়েকে পাইছো? আমার মেয়ে কোথাও যায়নি, আমার মেয়ে আমার সাথেই ছিল। আমি বললাম, আকলিমা আমার সাথে গেছে, ও আমার চোখে ধুলো দিয়ে আমার কাছ থেকে পাথর নিয়ে আসছে, আপনি আকলিমাকে আমার সামনে আসতে বলেন। মুহূর্তের মধ্যে আকলিমার বাবা তখন বেরিয়ে বলে যে, আহাদ আলী, তোমার ভাগ্য ভালো, কালকে রাতে তুমি বেঁচে গেছো শুধু তোমার দাদার জন্য, তা না হলে কালকে রাতে তোমার লাশ পড়ে যেত। আমার মেয়ে যায়নি, যেটা গিয়েছে সেটা আমি পাঠিয়েছি। আমার দাদা তখন বলল, চলে বাড়ি থেকে। আমাকে জোর করে বাড়ি থেকে নিয়ে আসলো এবং তার ঠিক 15 দিন পরে আমি মানসিকভাবে পাগল হয়ে গেলাম। আমি হঠাৎ পাগল হয়ে গেলাম এবং আমি একদিন 2 দিন নয়, দীর্ঘ প্রায় 18 বৎসর পাগল ছিলাম। 18 বৎসর আমার কোনো মেমোরিজ মনে নাই, কোনো স্মৃতি মনে নেই। 18 বৎসর পাগল থাকার পরে আমি মোটামুটি ভালো হই এবং ভালো হওয়ার পরে আমি জানতে পারি আকলিমার বাবা মারা গেছে, আকলিমার মাও মারা গেছে এবং আকলিমাকে তারা অন্যত্রে বিয়ে দিয়ে দিছে। আমার জীবন থেকে 18 বছর পেরিয়ে গেল এবং একটা পর্যায়ে আমি অনেকটা বয়স হয়ে গেছে। আমার বর্তমান বয়স প্রায় 82 বছর। আমি আপনার দাদার বয়সী হব। আমার জীবনে যে ঘটনা ঘটেছে বর্তমান সমাজে, এটা বিশ্বাস করানো অনেক কঠিন, কেউই বিশ্বাস করবে না। এরপরেও আমার দুঃখের কথাগুলো আপনাকে বললাম। আমি এরপরে আর বিয়ে করি নাই, সংসার করি নাই। এক আকলিমা আর আকলিমার বাবার 2 যমজ পরীকে রক্ষা করতে গিয়ে আমার পুরো জীবনটা আমি কাটিয়ে দিলাম। আমি ভালো হওয়ার পরে কোনো পরীকে দেখি নাই, আমার কাছে কোনো পরী আসে নাই। আমি কিসের মোহে পড়ে গিয়াসউদ্দিন কবিরাজের কথা শুনে কাজগুলো করলাম, এর কোনো সঠিক ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। যদি আপনি মনে করেন আমার দুঃখের গল্পটা আপনি তুলে ধরবেন, তবে ধরতে পারেন। আপনার জন্য আমার দোয়া, ভালোবাসা। আল্লাহ আপনাকে ন্যাক হায়াত দান করুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই আহাদ আলীর জীবনের এই চরম ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুরা, গল্প তো নয়, যেন শ্বাসরুদ্ধ করা একটা অবস্থা। আহাদ আলীকে নিয়ে, মোস্তফা কবিরাজকে নিয়ে, গিয়াস কবিরাজকে নিয়ে, আকলিমাকে নিয়ে যদি আপনার কোনো কথাবার্তা দেখে থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।